হ্যাঁ, এসছি এলসিএমটা করেন। শুরু পরের ক্লাসে করি। আচ্ছা, কি বলেছে দেখো, একটু তাড়াতাড়ি করে পড়ে নিবো আজকে। কারণ এগুলো থেকে যেগুলো যেগুলো থেকে কোশ্চিন হয় সেগুলো মোটামুটি আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, এখান থেকে যদি 2 নম্বরের কোশ্চিন গুলো আসে তাহলে এগুলো থেকে কোশ্চিন আসতে পারে। হ্যাঁ, সেই জন্য এগুলো একটু টুক করে দেখে নিতে হবে। যে কোনো একটা যদি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট রেটিং লেখা থাকে, এটার মানে কি 4টা অপশন দিয়ে দিতে পারে। এগুলো হয়তো ছোটবেলায় তোমরা পড়েছো, কিন্তু এখন একটু জেনে নিতে হবে কি বলেছে। 220 ভোল্ট মানে হচ্ছে বাল্বটাকে 220 ভোল্টে তুমি যদি লাগাও, তাহলে সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি অপচয় করবে বাল্বটা সেটা হচ্ছে গিয়ে 100 জুল প্রতি সেকেন্ডে। কেন বললাম? কারণ ওয়াট দেওয়া আছে। আমরা জানি যে পাওয়ার মানে হচ্ছে কি কি বলেছিলাম, সরি, আমরা বলেছিলাম যে ওয়াটের সাথে, আচ্ছা এরকম বলেছিলাম, দেখো পি সমান হচ্ছে ডব্লিউ/টি। তাহলে আমরা ডব্লিউ সমান পেয়েছিলাম পিটি। তার মানে আমরা যদি পাওয়ারের সাথে মানে ওয়াটের সাথে যদি আমরা সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ড, এসআই ইউনিট, যদি এটা গুণ করি তাহলে এটা কি আসবো, কি বলবো, জুল বলবো। ঠিক আছে, এটাকে আমরা জুল বলবো। তাহলে 220 ভোল্ট লাইনে তুমি যদি কানেকশন করো, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি অপচয় করবে সেটা হচ্ছে 100 জুল। এবং এই অবস্থার লাইটটা যেটা হবে সব থেকে ভালো উজ্জ্বল ভাবে জ্বলবে। ওই জিনিসটা লেখা আছে দেখো, যে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যোগ করলে এটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে এবং এই অবস্থায় বাল্বটির উজ্জ্বল সর্বাধিক হবে। এবং তুমি এখান থেকে সবকিছু এবার বের করতে পারবে। তাহলে 220 ভোল্টের থেকে যদি কম ভোল্টে লাগাই তাহলে জ্বলবে, অবশ্যই জ্বলবে। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, অত বেশি উজ্জ্বলতা তুমি পাবে না, তোমাকে 220 ভোল্ট লাইনে কিন্তু দিতেই হবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে আর কি কি বের করেছে, এখান থেকে আমরা সমস্ত জিনিস বের করতে পারবো। যে এখান থেকে আমরা রোধ বের করতে পারবো, এখান থেকে আমরা প্রবাহ মাত্রা বের করবো। তাহলে একটা বাল্বের গায়ের যে রেটিং আছে ওই রেটিংটা দেখে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি। যেমন এখানে তোমাদের তাহলে সূত্র জেনে নিতে হবে যে আমাদের পি সমান কি ছিল, পার্থ ভাই বলে এরকম লিখছিলাম। ভি সমান হচ্ছে আয়ার, ঠিক আছে, ভি সমান হচ্ছে গিয়ে আয়ার, অথবা ভি সমান হচ্ছে আয়ার, এখান থেকে আমরা বের করতে পারবো ভি সমান হচ্ছে আয়ার। তাহলে আই সমান হচ্ছে গিয়ে ভি বাই আর। এখানে যদি আই সমান ভি বাই আর যদি বসানো যায় না, তাহলে কি পেয়ে যাবে, ভি স্কয়ার বাই আর। তাহলে পাওয়ার মানে হচ্ছে ভি স্কয়ার বাই, তাহলে এখান থেকে তুমি পাওয়ার মানে যদি ভি স্কয়ার বাই আর হয় তাহলে এখান থেকে তুমি আর বের করে নিতে পারো। মানে পি সমান এটা পেলাম, তাহলে এখান থেকে আর সমান হয়ে গেল তোমার ভি স্কয়ার বাই পি। তাহলে বিভব প্রভেদ হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট তার স্কয়ার, আর নিচে হচ্ছে গিয়ে পাওয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 আছে, 100 ওয়াট। ক্যালকুলেশন করলে আমরা রোধ পেয়ে গেলাম যে বাল্বটার তাহলে রোধ কত আসবে। অনেক সময় রোধ ক্যালকুলেশন করতে দিতে পারে তো, তাহলে সূত্র যতগুলো সূত্র আছে সবগুলো আমরা জেনে রাখবো। ঠিক আছে, যে পাওয়ারের যতগুলো সূত্র আছে, যে পাওয়ার সমান আমি বলেছিলাম যে পাওয়ার সমান হচ্ছে ডব্লিউ/টি, এটা সূত্র জানতে হবে। পাওয়ার সমান হচ্ছে আই স্কয়ার আর, এটাও জানতে হবে। আবার পাওয়ার সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই পি, এটাও জানতে হবে। তাহলে যতগুলো সূত্র আছে সবগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বেশ, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 484 ওহম। এবং একই রকম ভাবে পি সমান ভিআই থেকে, দেখো পি সমান যদি ভিআই হয়, যে পি সমান যদি ভিআই হয় তাহলে, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। পি সমান যদি ভিআই, হ্যাঁ হচ্ছে, কিন্তু এইচসিএফ এলসিএমটা ফার্স্ট ক্লাসটা মিস করে গেছে। পি সমান যদি ভিআই হয় তাহলে এখান থেকে আই সমান পি বাই ভি পাবো। তাহলে পাওয়ার বসিয়ে দাও, পাওয়ার তো তুমি জানো সেটা হচ্ছে 100, আর ভোল্টেজ হচ্ছে 220, ভাগ করলে অ্যাপ্রক্সে যেটা আসবে সেটা হচ্ছে 0.454। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার প্রবাহ মাত্রা। তাহলে রেটিং দেখে দুটো জিনিস বের করতে পারছি, রোধও বের করতে পারছি, আবার প্রবাহ মাত্রা বের করতে পারছি। তার মানে প্রবাহ মাত্রা এত হওয়া মানে কি, বাড়িতে যেটা সার্কিটে আমি যদি ফিউজ তার কানেকশন করি, সার্কিটে যদি আমি ফিউজ তার যেটা কানেকশন করি, তাহলে সেক্ষেত্রে ফিউজ তারের রেটিংটা এতটা হতে হবে। ঠিক আছে, ফিউজ তারের রেটিংটা মানে এর থেকে বেশি প্রবাহ মাত্রা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভুলে যাবে। দেখো বলেছে যে বাড়ির ইলেকট্রিক বোর্ডে ফিউজ তারের ফিউজ এর থেকে কম প্রবাহক্ষম হলে, এর থেকে কম প্রবাহ ফিউজটি পুড়ে যাবে, অর্থাৎ 0.454। 1 মিনিট দাঁড়াও, বলে দেওয়া হচ্ছে। প্রবাহ মাত্রা এত পেলাম, ঠিক আছে। প্রবাহ মাত্রা যদি এত হয় তাহলে সেক্ষেত্রে যদি ফিউজ তারের রেটিং আমাকে দিয়ে দিয়েছে এত অ্যাম্পিয়ার, তাহলে এত অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। এত অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে নিতে পারে, তাহলে এর থেকে বেশি যদি প্রবাহ মাত্রা যায় তাহলে সেক্ষেত্রে ফিউজটা কিন্তু গলে যাবে। আচ্ছা, এখানে একটা বাড়ির ইলেকট্রিক বোর্ডে
ব্যাটারি ব্যবহার করা যাবে কিনা। আচ্ছা দেখি কি বলেছে, যে বাড়ির ইলেকট্রিক বোর্ডের ফিউজ হচ্ছে গিয়ে 0.45 অ্যাম্পিয়ারের কম। আচ্ছা কম হলে, কম প্রবাহ কম হলে ফিউজটি পুড়ে যাবে, অর্থাৎ 0.454 এর অ্যাম্পিয়ার বেশি প্রবাহ মাত্রা যুক্ত ফিউজ আমাকে যোগ করতে হবে। তাহলে যেহেতু এখানে ক্যাপাসিটি আমরা পেয়ে গেছি প্রবাহ মাত্রা এত, তাহলে আমাকে অবশ্যই ফিউজ তার যেটা নিতে হবে সেটা হচ্ছে এর থেকে বেশি। এর থেকে বেশি আমাকে অ্যাম্পিয়ারের ফিউজ তার যোগ করতে হবে, কারণ এর থেকে বেশি তুমি যদি না যাও তাহলে এই সার্কিটে যেই যেই এটাকে ক্রস করে নিবে, এটা ক্রস করা মাত্র কি হয়ে যাবে, রেটিং ফিউজ তারের কি হচ্ছে, আমি এর আগের দিন বলেছিলাম যে ফিউজ তারের রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে কি সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা কত নিতে পারবে, 5 অ্যাম্পিয়ার। তার থেকে বেশি প্রবাহ মাত্রা যদি যায় তাহলে অটোমেটিক ফিউজটা গলে যাবে। তাহলে এটাকে যদি সার্কিটে যদি আমি এই বাল্বটাকে যদি কানেকশন করি, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফিউজ তার যেটা রেটিং কি করতে হবে, 4.0.454 এর বেশি কি করতে হবে, তোমাকে বাড়িয়ে করতে হবে। না হলে কি হয়ে যাবে, সেক্ষেত্রে গলে গিয়ে তোমার সার্কিট ছিন্ন হয়ে যাবে। আচ্ছা এখান থেকে বিদ্যুতিক বিলও আমরা বের করতে পারবো, যে রেটিং দেখে আমরা কিন্তু বিদ্যুতিক বিলও বের করতে পারবো। বিদ্যুতিক বিল কি করে বের করব, এখানে বলেছে দেখো যে বাতিটি প্রত্যহ 10 ঘন্টা করে যদি জ্বলে, এখানে বলে দিয়েছে দেখো যে বাতিটি প্রত্যহ যদি 10 ঘন্টা করে জ্বলে, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ ভোল্ট এককে ধরো বের করতে বলেছে, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সেটা আমরা কি করে বের করব। আমাদের একটা সোজা নিয়ম হচ্ছে যে যতক্ষণ জ্বলছে প্রথমে দেখে নাও পাওয়ার কতটা আছে, তাহলে পাওয়ার হচ্ছে 100 ওয়াট, জাস্ট শুধু গুণ করতে হবে। হ্যাঁ, এক মিনিট দাঁড়াতে ফোন পেছো। হ্যাঁ ক্লাসে ছিলাম, একটু পরে ফোন করি। হ্যাঁ একটু পরে ফোন করছি। আচ্ছা এখানে দেখো কি বলেছে, যে আমরা কি বলেছিলাম যে যদি আমরা ভোল্ট এককে যদি বের করতে চাই, তাহলে কত ওয়াট হচ্ছে সেটা আগে বের করে নাও। যে 100 ওয়াটের বাল্ব আছে, বেশ 100 ওয়াটের বাল্ব কতক্ষণ করে জ্বালাবে, 10 ঘন্টা করে, প্রত্যহ 10 ঘন্টা করে। তাহলে একদিনে 10 ঘন্টা, 30 দিনে কত, 30 দিয়ে গুণ। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, ওয়াটে পেয়ে গেলাম। টোটাল এত ওয়াট কিন্তু নষ্ট হবে 1 মাসে। তাহলে তুমি যদি কিলোওয়াটে করতে চাও তাহলে কি করবে, 100 × 10 × 30 ডিভাইডেড বাই এটাকে 1000 দিয়ে ভাগ করে নাও। এটা কিলোওয়াট আওয়ার হয়, KWH হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। তো শুনে দুটো শুনে কেটে গেল, তাহলে 30 কিলোওয়াট আওয়ার। এই যে 30 কিলোওয়াট আওয়ারকে আমরা কি বলবো, ভোট করবো, BOT, ওটা। তাহলে সেক্ষেত্রে এবার যদি বলে যে না তোমার ইউনিট প্রতি কত খরচ, ইউনিট প্রতি হচ্ছে 10 টাকা হচ্ছে পার ভোল্টে, তাহলে টোটাল খরচ কত হয়ে যাবে, 30 × 10 মানে 300 টাকা একটা ই থেকে আসবে, একটা বাতি থেকে বিল আসবে। তাহলে এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। আচ্ছা, এরপরে চলে এসো, তাহলে একটা বাল্বের গায়ে রেটিং দেখে আমরা অনেক কিছু বলতে পারছি। একটা হচ্ছে কি তোমার রোধ বের করতে পারছি, ওর প্রবাহ মাত্রা বের করতে পারছি, সার্কিটে কত ফিউজ যোগ করতে পারবো, বিদ্যুৎ বিল কত খরচ আসবে, সবকিছু আমরা কিন্তু বলতে পারছি। আচ্ছা, ভাস্বর এখানে 3 ধরনের বাল্ব ব্যবহার করা হয়েছে, দেখো যে 3 ধরনের বাল্ব সম্পর্কে বলা হয়েছে। একটা হচ্ছে ভাস্বর ল্যাম্প আছে, একটা হচ্ছে CFL আছে, একটা হচ্ছে LED, লাইট ইমিটিং ডায়োড। CFL টার ফুল ফর্ম একটু দেখে নিও তো, আমার ঠিক মনে আসছে না এখন। ফ্লোরোসেন্ট ল্যাম্প বা কিছু একটা হবে, ঠিক আছে, আমার নামটা ঠিক মনে আসছে না। এখানে ভাসুর আগেকার দিনে এই সমস্ত বাতি আমরা ইউজ করতাম, দেখো 100 ওয়াটের বা 60 ওয়াটের আমরা ব্যবহার করতাম। এখানে এটা এখনকার দিনে আর ইউজ করা হচ্ছে না, কারণ এর ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা হলে, ক্ষমতা যত বেশি হবে না তত বেশি বিদ্যুতিক বিল আসবে, সেই জন্য এটা ব্যবহার করা হয় না। 2 নম্বর হচ্ছে গিয়ে এটার জীবন কালও খুব কম, সেটা হচ্ছে 1000 ঘন্টা, সেই জন্য ব্যবহার করা হয় না। 2 নম্বর হচ্ছে গিয়ে এটা পরিবেশ দূষণও খুব করে, কারণ এর ভিতরে পারজনিত দূষণ থাকে না, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, যেটা হচ্ছে গিয়ে ইয়ারে একের 2200 কেজি, 1 ইয়ারে 2200 কেজি তোমার, 1 ইয়ারে 2200 কেজি মতো তোমার ই হয় না। ফাইনালি হুম। আচ্ছা এখানে তড়িৎ শক্তি সাশ্রয় কি বলেছে, দেখো তড়িৎ শক্তি সাশ্রয় কি বলেছে, যে ব্যয়িত ক্ষমতার 98% তাপ শক্তিতে। তাহলে আমি যে ইলেকট্রিসিটি দিচ্ছি তার 98% কি হয়েছে, তাপ শক্তিতে চলে গেল, মাত্র 2% আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারছি। আচ্ছা ভাসুর ল্যাম্পের মধ্যে কি বলেছে, টাংস্টন ফিলামেন্ট ব্যবহার করা হয়। বর্তমানে আমরা উল্ট্রামাইট ইউজ করছি বর্তমানে। আচ্ছা কি বলেছে, তড়িৎ প্রবাহ হলে এটি উত্তপ্ত হয়ে দেখো কত ডিগ্রি সেন্টিগ্রেড, 2500 ডিগ্রি থেকে 2900 ডিগ্রি সেন্টিগ্রেডে আলো তখন আলো আলো বিকিরণ করে। তাহলে এখানে অনেক বেশি এনার্জি কনজিউম হয়, ঠিক আছে। এবং
আলোক শক্তির পরিমাণটা হচ্ছে মাত্র 2%। সেই জন্য আমরা এখন আর, এবং পরিবেশ দূষণও করে, সেই জন্য এখন আর আমরা এই সমস্ত জিনিস ইউজ করি না। এটা বাস্তব ল্যাম্প তো পুরো বাদই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় তবুও মানুষ ইউজ করে, কারণ দামটা অনেক কম এটা। আচ্ছা, সিএফএল কি বলেছে দেখে নাও। সিএফএল আগে ইউজ করা হতো, এখন আর সিএফএল দেখতে পাওয়া যায় না। বাঁকানো কাঁচনলের মধ্যে পারদ বাষ্প থাকে। এটা কি মনে রাখতে হবে যে সিএফএল বাল্বে কিন্তু পারদ বাষ্প থাকে, কোনো রকম ফিলামেন্ট কিন্তু থাকে না। ঠিক আছে, যেটা ভাসল ল্যাম্পে ছিল সেটা কিন্তু এখানে ফিলামেন্ট থাকে না, কোনো রকম ফিলামেন্ট থাকে না। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি 7 থেকে 9% আলোক শক্তি রূপান্তরিত হয়, বাদ বাকি সব তাপ শক্তিতে চলে গেল। আচ্ছা, এর সময়সীমা যতদিন বেঁচে থাকবে সেটা হচ্ছে 10,000 ঘন্টা। হুম। ব্যয়িত ক্ষমতা হচ্ছে কত? 13 ওয়াট থেকে 15 ওয়াট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অনেকটা সাশ্রয় হয়ে গেল। 13 থেকে 15 ওয়াটের মধ্যে আমরা এখানে যতটা আমরা লাইট পেয়েছিলাম তার থেকে বেশি পরিমাণ লাইট কিন্তু আমরা পাবো। কারণ আলোক শক্তিতে দেখো, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি রূপান্তরিত হওয়ার যেটা পার্সেন্টেজ, সেটা 7 থেকে 9% পর্যন্ত দিয়েছে। আর এখানে কি হয়, পারদ থাকার জন্য পারদজনিত কিন্তু একটা দূষণ হতে পারে। ঠিক আছে, পারদজনিত দূষণ হয়, এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার হারটা আগের তুলনায় অনেক কম, সেটা হচ্ছে ইয়ারে 500 কেজি। ঠিক আছে, সেই জন্য এটাকেও গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হলো। এবার ফাইনালি হচ্ছে এলইডি। এখন সব জায়গাতে এলইডি সরাসরি বুঝতে পারছো না, এমনকি টোটো লাইট গুলো এলইডি, এলইডি লাইট। আচ্ছা, গ্যালিয়াম আর্সেনাইড। এখন আমরা কি করছি, এটিও ফিলামেন্ট বিহীন, কিন্তু এখানে কি গ্যাস ভরা হচ্ছে দেখো, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড দিয়ে তৈরি এলইডি ল্যাম্পের ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে দৃশ্যমান আলো নির্গত হয়। এখানে ব্যয়িত তড়িৎ শক্তি 18% পর্যন্ত আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারছি, এবং সেই জন্য এটা সব থেকে ভালো উপযোগী। এরপরে আরো যদি অন্য কিছু আসে তখন আমরা দেখবো আরো কম ওয়াটে আমরা কি পেয়ে যাবো। এখানে 18% আছে, তো এরকম দেখা গেলো ভবিষ্যতে আরো কোনো কিছু আবিষ্কার হলো যার মাধ্যমে আমরা 50% পর্যন্ত আলো পেয়ে যাচ্ছি, তখন ইলেকট্রিকে বন্ধ করবো, তখন ওটা ইউজ করবো। দূষণ খুব কম, 200 কেজি হচ্ছে গিয়ে তোমার পার ইয়ার তোমার কার্বন ডাইঅক্সাইড জেনারেট করছে। ব্যয়িত ক্ষমতা হচ্ছে 6 থেকে 8 ওয়াট, তার মধ্যে কিন্তু ভালো লাইট পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে 30,000 ঘন্টা পর্যন্ত। জীবনকাল কিন্তু কি করা হয়, সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, এটা ম্যানমেড। একটা মানুষ যদি এরকম ভাবে বাল্ব তৈরি করে যেটা সারা জীবন টিকে থাকবে, তাহলে তৈরি করা যায়। কিন্তু কোম্পানিগুলো নাহলে তো ব্যান হয়ে যাবে। ওয়ান টাইম শুধুমাত্র তোমার বাল্ব তৈরি করবে, এলইডি বাল্ব, যেটা তোমার সারা জীবন চলবে, এরকম বাল্ব তৈরি করা যায়। কিন্তু করা হয় তার মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, যেটা 30,000 ঘন্টা পর্যন্ত একটা ক্যাপাসিটি করে, যেটা 1 বছর 2 বছর যায়, এবং তারপরে কিন্তু এটা কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে, নষ্ট হয়ে যায় সেটা। কিন্তু এটা অটোমেটিক এরকম ভাবে জীবনকাল তৈরি করে যেটা লাইফ টাইম চলবে, কিন্তু এখন তৈরি করে নাহলে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে কি বলেছে, আচ্ছা এখানে একটু এই জিনিসগুলো হয়তো একটু বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে, তো তারপরে একবার শুধু বলে দিই। ঠিক আছে, যে অনেক সময় কি করে, এখানে দেখো খরচ, অনেক বড় কোশ্চিন না, খুব সহজ জিনিস আছে, তবু আমি একবার শুধু বলে দেবো, তাহলে বুঝতে করতে হয়তো একটু সুবিধা হবে। যে একটা বিদ্যুৎ, একটা বাড়িতে কটা 60 ওয়াটের কটা আছে, 3টে। 60 ওয়াটের 3টে বাল্ব আছে, এবং 100 ওয়াটের 2টো ফ্যান আছে। ফ্যানগুলো 10 ঘন্টা করে চলছে, আর বৈদ্যুতিক বাল্বগুলো তো তোমার 5 ঘন্টা করে চলছে। তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে খুবই সহজ। আমরা কি করব, সবগুলোকে গুণ করব, ক্ষমতা, সংখ্যা আর ঘন্টা। ঠিক আছে, ক্ষমতা, সংখ্যা এবং ঘন্টা। তাহলে ক্ষমতা হচ্ছে কি কত, 60, সংখ্যা হচ্ছে 3টি, কত ঘন্টা, 5, এবং শেষে কি করতে হবে, 30 দিনের খরচ যদি জানতে চায়, 30 দিন বলে 30 দিন, 7 দিন বলে 7 দিন, 10 দিন বলে 10 দিন, তাহলে 30 দিন চেয়েছে, তাহলে 30 দিন। আর এটাকে ভোল্ট ইউনিটে করার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করি, নাহলে কিলোওয়াট আওয়ারে আসবে না, ওটাকে আমরা ভোল্ট ইউনিট বলি। তাহলে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 1000 দিয়ে ভাগ করলে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 1 মিনিট। তাই হবে। আচ্ছা, একই রকম ভাবে যদি বলি, তাহলে বৈদ্যুতিক পাখা হচ্ছে 100 ওয়াট, দুটি আছে, 10 ঘন্টা করে চলছে। তাহলে সবগুলোকে গুণ করে দাও, যদি 30 দিনে চাই তাহলে 30 দিন দিয়ে গুণ করলাম। আর এখানে 1000 দিয়ে ভাগ করে আমরা কিলোওয়াট আওয়ার এককে বের করছি, কারণ কিলোওয়াট আওয়ার এককটাকে আমরা কি বলবো, ভোল্ট একক বলবো, বিওটি, কেডব্লিউএইচ, এটাকে আমরা বলবো 60 ওয়াট। তাহলে মোট 1 মাসে যে পরিমাণ ইউনিট খরচ হলো, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ শক্তি ব্যয় হলো, সেটা হচ্ছে কত, 60 ইন প্লাস 27, মানে 87 ইউনিট। এত বোট ইউনিট তোমার খরচ হলো। এবার বোট ইউনিটের দাম কত আছে দেখে নাও। দাম হচ্ছে কি কত, বলেছে 5 টাকা করে খরচ। ঠিক আছে, পার বোট ইউনিটে 5 টাকা করে খরচ।
আচ্ছা, তাহলে 5 টাকা করে যদি খরচ হয় তাহলে 87 × 5 মানে কত হয়ে গেল? 435 টাকা। এইভাবেই কিন্তু বিল আসে। ঠিক আছে? এবার এক এক জায়গায় এক এক রকম ইলেকট্রিক আবার কোম্পানির উপরে চার্জ আছে। হুম? তাহলে 435 টাকা বিল চলে এলো। এবার কি বলা হয়েছে যে যদি 1 ঘন্টা করে কম চালানো হয়, ঠিক আছে? তাহলে কত টাকা সাশ্রয় হবে? 1 ঘন্টা করে যদি কম চালানো হয় তাহলে কত ঘন্টা সাশ্রয় হবে? তাহলে কত টাকা সাশ্রয় হবে সেটা আমরা ২ ভাবে বের করতে পারবো। এখানে দেখে নাও। যে 1 ঘন্টা করে কম চালাচ্ছি মানে আগে আমি বাল্বগুলো কি করছিলাম 5 ঘন্টা করে চালাচ্ছিলাম, এখন 1 ঘন্টা কম মানে 4 ঘন্টা চালাচ্ছি, তাহলে এত টাকা, এত ইউনিট খরচ হবে। ফ্যানগুলো 10 ঘন্টা চালাচ্ছিলাম, 1 ঘন্টা কম চালালাম মানে 9 ঘন্টা চালাচ্ছি, তাহলে এত ইউনিট খরচ হলো। দুটো মিলে নাও তাহলে কত ইউনিট হলো? 75.6 ইউনিট। মোট খরচ তাহলে এখন কত হচ্ছে? 1 ঘন্টা কম চালালে 378 ইউনিট, তাহলে সাশ্রয় কত হয়ে গেল? 57 টাকা। ঠিক আছে? সাশ্রয় তাহলে কত হচ্ছে? 57 টাকা সাশ্রয় হয়ে গেল। তাহলে যত কম চালাবে তত বেশি তোমার বিল আসবে। কি বলেছে দেখো, এখানে খুব সুন্দর একটা কোশ্চিন দিয়েছে। আমি আগে কোশ্চিনটার অ্যান্সার এক লাইনে বলে দেবো, তারপরে আমি এক্সপ্লেন করবো, কারণ এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে আমরা দুটো ভিন্ন রেটিং এর কি আছে, দুটো ভিন্ন রেটিং এর ফিলামেন্টের বাল্ব আছে। একটা হচ্ছে গিয়ে তোমার 220 ভোল্ট 40 ওয়াটের বাল্ব, একটা 220 ভোল্ট 60 ওয়াটের বাল্ব। তোমাকে ডিরেক্ট কোশ্চেন বলবে যে 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াটের বাল্ব দুটিকে যদি শ্রেণী সময়, দেখো শ্রেণী সময় মানে কি একটা শ্রেণীতে দুটি যুক্ত আছে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যেটা একটা শ্রেণীতেই এখানে একটা বাল্ব যুক্ত আছে, এখানে একটা বাল্ব যুক্ত আছে, এটা শ্রেণী সমবায়। সমতল সমবায় কোনটা দেখো, একটা শ্রেণীতে নেই, দুটো একে অপরের সাথে প্যারালালে আছে। ঠিক আছে? আমি বলেছিলাম শ্রেণী সমবায় কি কি থাকবে, কি সেম থাকবে? তড়িৎ প্রবাহ মাত্রা সেম থাকবে, কারণ এখান থেকে যেটা তড়িৎ উৎপন্ন হচ্ছে এই জায়গা থেকে, এই যে ভোল্টেজ আমরা পার্থক্য করেছি, বিভব পার্থক্য, এখান থেকে যেটা ভোল্টেজ পার্থক্যের জন্য যেটা তড়িৎচালক বল উৎপন্ন হলো, তারপরে যে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পেলাম, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা প্রথম বাল্বের মধ্যে দিয়েও যাচ্ছে, দ্বিতীয় বাল্বের মধ্যে দিয়েও যাচ্ছে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎটা কি হয়েছে? ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে আই উৎপন্ন হলো, এখান থেকে ইলেকট্রিসিটি আই উৎপন্ন হলো, কিন্তু এই ইলেকট্রিসিটিটা কি হচ্ছে? এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে, I1 এখানে I2। তাহলে এখানে সমান কি আছে? সমান্তরাল সমবায় যেটা সমান আছে সেটা হচ্ছে বিভব পার্থক্য। সমান্তরাল সমবায় যেটা সমান আছে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তার কারণ দুটো বাল্বই দেখো কি হচ্ছে, এখানে কানেকশন আছে। ঠিক আছে? এখানে কানেকশন আছে দুটো বাল্বের। তাহলে এও বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয়, তাহলে 40 ওয়াটের বাল্বের যদি বিভব পার্থক্য 220 ভোল্ট হয়, তাহলে 60 ওয়াটের বাল্বেরও বিভব পার্থক্য বি। তাহলে এখানেও বি, এখানেও বিভব পার্থক্য সেম। কিন্তু শ্রেণী সমবায়ে কোনটা সেম? সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমাকে কোশ্চিন বলবে ডিরেক্টলি যে 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াটের দুটি বাল্বকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে কোনটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? তাহলে শ্রেণী সমবায় সবসময় মনে রাখবে, শ্রেণী সমবায় কি হচ্ছে? ক্ষমতা কম যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তার লজিক আমি বলে দিচ্ছি। শ্রেণীর হিসাব মতো মনে হবে যে 60 ওয়াটের বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু শ্রেণী সমবায়ে কি হয়? যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু সমান্তরাল সমবায়ে কি হচ্ছে? সমান্তরাল সমান্তরাল সমবায় যেটা হচ্ছে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে শ্রেণী সমবায়ে যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর সমান্তরাল সমবায়ে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। সেই জন্য তো আমরা কি করি দেখবে, যে রান্নাঘরে এক ধরনের বাল্ব দিলাম, শোয়ার ঘরে এক রকমের বাল্ব দিলাম, যার ক্ষমতা বেশি সেখানে বেশি লাইট। কারণ আমরা 5 ওয়াটের বাল্ব থেকে শুরু করে 15 ওয়াট 20 ওয়াট 25 ওয়াট পর্যন্ত আমরা ইউজ করি বাড়িতে। তাহলে যেখানে যেরকম লাইট দরকার সেখানে সেরকম আমরা বাল্ব ব্যবহার করি। কারণ আমাদের বাড়িতে যেটা কানেকশন, বাড়ির যেগুলো কানেকশন সেগুলো হচ্ছে গিয়ে সব সমান্তরাল সমবায়, এবং সমান্তরাল সমবায়ে যার ক্ষমতা বেশি, তাহলে এটা এরকম ভাবে মনে রাখবে যে সমান্তরাল সমবায়ে আমাদের বাড়িতে যে কানেকশন সেগুলো সব সমান্তরাল সমবায়, এবং সমান্তরাল সমবায়ে যার ক্ষমতা বেশি, যে ইনস্ট্রুমেন্টের ক্ষমতা বেশি হবে তার কার্যকারিতা কিন্তু তত বেড়ে যাবে। তাহলে বাল্বের ক্ষমতা যদি বেশি হয় তাহলে ওই বাল্বটা যে বাল্বটার ক্ষমতা বেশি হবে সেই বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু শ্রেণী সমবায়ে কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। শ্রেণী সমবায়ে কিন্তু আমরা কোনো কানেকশন করি না, শুধুমাত্র একটাই কানেকশন থাকে শ্রেণী সমবায়ে। বাড়িতে যতগুলো কানেকশন সবগুলো সমান্তরাল সমবায়, কিন্তু কি হয় বলতো, যে সবগুলো কানেকশন আমরা সমান্তরাল সমবায় করার পরে আমরা সবগুলোকে নিয়ে গিয়ে ফিউজ তারের সাথে কানেকশন করে দিই। যতগুলো কানেকশন হলো এই সবগুলো কানেকশন নিয়ে গিয়ে আমরা শেষ পর্যন্ত ফিউজ তারের সাথে কানেকশন করে দিলাম। তাহলে ফিউজ তারের সাথে এই কানেকশন গুলো কি হয়ে গেল? শ্রেণী সমবায় হয়ে গেল। কেন করি? যে কোনো কারণবশত যদি প্রবাহ মাত্রা বেড়ে যায় তাহলে ফিউজ তারটা কেটে যাবে, কেটে গিয়ে এগুলো বর্তনী ছিন্ন করে দিবে। তাহলে তোমাকে এরকম কোশ্চিনে বলতে পারে যে ফিউজ তার যেটা থাকে আমাদের বাড়িতে, তাহলে সেটা কোন সমবায়ে থাকে? সেটা হচ্ছে শ্রেণী সমবায়, কিন্তু বাদ বাকি যতগুলো কানেকশন সবগুলো হচ্ছে গিয়ে সমান্তরাল সমবায়। বেশ, তাহলে এবার দেখে নাও, আমি এক্সপ্লেনটা বলে দিচ্ছি।
আমরা জানি যে পি সমান হচ্ছে ভিআই। আবার আমি এখানে পাশে বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে। আমি সূত্রগুলো একটু বারবার লিখলে তোমাদের হয়তো মুখস্থ হয়ে যাবে। পি সমান হচ্ছে ভিআই, ঠিক আছে? তাহলে আবার ভি সমান হচ্ছে আইআর, তাহলে আর সমান হচ্ছে গিয়ে ভি বাই ভি সমান হচ্ছে আইআর, তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে আই সমান এই যে ভি বাই আর পেলাম, এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভি স্কোয়ার বাই আর হয়ে যাবে। দেখো আই সমান হচ্ছে কত, ভি ইন্টু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর হয়ে গেল। আচ্ছা, ভি স্কোয়ার বাই আর যদি হয়ে যায়, ভি স্কোয়ার বাই যদি আর হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, দুটো তারের, একটু আগে তোমাদের বললাম যে রেটিং দিয়ে আমরা কি করতে পারবো, প্রভাবতা বের করতে পারবো, রেটিং দিয়ে আমরা কি বের করতে পারবো, তোমার রোধ বের করতে পারবো, সবকিছু বের করা যাবে। তাহলে কি হয়ে গেল, আর সমান হচ্ছে গিয়ে সূত্র যেটা পেলাম ভি স্কোয়ার বাই পি। তাহলে প্রথম যেটা বাল্ব তার হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে কত, 40, বিভব পার্থক্য তো 220 ভোল্টেজই আছে। তাহলে বসিয়ে দাও, 220 ইন্টু 220, আর কত পেলাম নিচে যে 40, ক্যালকুলেশন গুলো কত পেলাম, 1210 অ্যাপ্রক্সে আসবে, ঠিক আছে? আচ্ছা, 60 ওয়াটের যেটা বাল্ব তার হচ্ছে গিয়ে বিভব পার্থক্য, সরি, রোধ কত আসছে, যে পরিমাণ ওর মধ্যে রোধ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কত, সেটা হচ্ছে কি তোমার ভি স্কয়ার বাই আর ক্যালকুলেশন করে যেটা আসবে 807 অ্যাপ্রক্সে এলো। তাহলে দুটো বাল্বের রেটিং দিয়ে আমরা কি করতে পারলাম, যে দুটো বাল্বের রেটিং দিয়ে আমরা একটা জিনিস করতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে প্রথম বাল্বের রোধ বের করতে পারলাম এবং দ্বিতীয় বাল্বের কিন্তু আমরা রোধ বের করতে পারলাম। দুটো বাল্বের আমরা রেটিং দিয়ে আমরা কিন্তু রোধ বের করে নিতে পারলাম, রেটিং দিয়ে আমরা কিন্তু রোধ বের করে নিতে পারলাম। আচ্ছা, রোধ যদি বের হয়ে যায়, এবার দুটো বাল্বকে আমরা কি করলাম, শ্রেণী সমবায়ে কানেকশন করে দিলাম, ঠিক আছে? তাহলে শ্রেণী সমবায়ে কানেকশন করলে আমরা যদি ক্ষমতা বের করবো, তো তাহলে ক্ষমতা দেখো সমান কি আছে, দুটো বাল্বের ক্ষেত্রে সেম আছে হচ্ছে কি আই, দুটো বাল্বের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সেম আছে। তাহলে প্রবাহ মাত্রা সেম যদি হয়, তাহলে আমরা একটা সূত্র পেয়েছিলাম যে পি সমান হচ্ছে ভি আই, আর ভি সমান হচ্ছে আইআর। দেখো ভি সমান আইআর এখানে আছে, তাহলে ভি সমান হচ্ছে আইআর, তাহলে আই আর ইন্টু আই গুণ করলে কি আসবে, গুণ করলে আসবে আই স্কয়ার আর। তাহলে এখানে আই কে প্রায়োরিটি দিচ্ছি, কেন আই কে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আই দুটোতেই সেম আছে, এখানেও আই আছে এখানেও আই আছে, দুটোতেই প্রবাহ মাত্রা সেম, কিন্তু দুটো রোধ আলাদা আলাদা, একটা হচ্ছে 1210 রোধ আর একটা হচ্ছে কি কত, 806 রোধ। তাহলে বলো যে যার রোধ বেশি, যেমন প্রথম বাল্বটা যার রোধ কত ছিল 40 ওয়াট, সরি, যার ক্ষমতা কত ছিল 40 ওয়াট, এবং যে রোধ কত 40 ওয়াটের ক্ষমতার বাল্বটির যেটা রোধ হয়েছে 1210। তাহলে প্রথমটা রোধ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ওর ক্ষমতা কি হবে, বেশি হবে। ক্ষমতা বেশি হওয়া মানে কি, ক্ষমতা যদি বেশি হয় তাহলে কার্য করার সামর্থ্যও বেশি হবে, ঠিক আছে? ক্ষমতা বেশি হওয়া মানে কার্য করার সময়ের সাপেক্ষে কার্য করার, আমরা পাওয়ারের সাথে যদি টাইম গুণ করে দিই তাহলে কার্য করার ক্ষমতা চলে আসবে, কার্য চলে আসবে। তাহলে যার রোধ বেশি হচ্ছে তার কিন্তু ক্ষমতা বেশি হচ্ছে, তাহলে শ্রেণী সমবায়ে যার ক্ষমতা কম তার রোধ বেশি, আর তার রোধ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ার দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে পাওয়ার সমান হচ্ছে আই স্কয়ার আর। দেখো এখানে আর গুণ করছি, আই স্কয়ার আর, প্রবাহ মাত্রা দুটোরই সেম, কিন্তু এখানে আই স্কয়ার ইন্টু 1210 আসবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি পাওয়ার বের করি তাহলে সেক্ষেত্রে আই স্কয়ার ইন্টু কত আসবে, 807। তাহলে দেখে নাও কার ক্ষমতা বেশি হচ্ছে, তাহলে প্রথমটার ক্ষমতা বেশি হচ্ছে। তাহলে প্রথমটার ক্ষমতা বেশি হওয়ার জন্য সে বেশি কি হবে তোমার, বেশি কার্য করার সামর্থ্য দেখাবে, কারণ ক্ষমতা বেশি হয়ে যাবে মানে কার্য বেশি হয়ে যাবে। তাহলে সেই জন্য শ্রেণী সমবায়, সেই জন্য এখানে বলেছে, দেখো ল্যাঙ্গুয়েজে তোমাদের বলে দিয়েছে যে একই প্রবাহমাত্রা যায় এবং 40 ভোল্ট বাল্বটির রোধ বেশি হওয়ার জন্য এটি বেশি পরিমাণ ক্ষমতা অপচয় করবে, যে বেশি পরিমাণ ক্ষমতা অপচয় করবে ফলে 40 ভোল্ট এর বাল্বটি বেশি উজ্জ্বলতা হবে, এই বাল্বের কি হবে, উজ্জ্বলতা তোমার বেশি হয়ে যাবে। আচ্ছা, এটা বোঝা গেল? তাহলে আমি সমান্তরাল সমবায়টা বলবো, নাহলে এত কিছু জানারও দরকার নেই, তোমাকে শুধু অ্যান্সারটা একটু মনে রাখতে হবে, তাহলে হলো। আমি কিন্তু এক্সপ্লেনটা বলে দিলাম। আলিয়া বনানি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা এক্সপ্লেন এরকম ভাবে বলে দিলাম। একই রকম ভাবে যদি আমরা এক্সপ্লেনে যদি যাই, যে সমতল সমবায়ে কোনটা জ্বলবে, যার ক্ষমতা বেশি হবে সেটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। আচ্ছা, তার কারণও ব্যাখ্যা করে দেওয়া আছে, যে সমতল সমবায়ের ক্ষেত্রে কোনটা সেম থাকে, আমি বললাম যে বিভব পার্থক্য সেম থাকে, তাহলে বিভব পার্থক্য নিয়ে আমরা ক্যালকুলেশন করব, এবং সেক্ষেত্রে
পি সমান যদি ভিআই হয় আর ভি সমান যদি আইআর হয়, তাহলে এখান থেকে আমরা আই সমান বের করতে পারবো। আই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে আই সমান ভি ইন্টু ভি বাই আর বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে যেটা পেলাম ভি স্কোয়ার বাই আর। তাহলে পি সমান পেলাম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, পি সমান যদি ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে প্রথম যেটা বাল্ব, দেখো দুটোর ক্ষেত্রে বিভব পার্থক্য কত, 220 ইন্টু 220, তো কমন হয়ে গেল। ঠিক আছে, 220 ইন্টু 220 কমন। প্রথম যেটা 40 ওয়াটের বাল্ব, তার রোধ বেশি, কত, 1210। তাহলে এখান থেকে ক্ষমতা এটা পেলাম। আর দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে যদি আমি বের করি ক্ষমতা, তাহলে 220 ইন্টু 220 এখানেও কমন, কিন্তু এর রোধ হচ্ছে কি, যেটা 60 ওয়াটের বাল্ব তার রোধ হচ্ছে কি তোমার কি 806 বা 807 লিখে ফেললাম। এবার তুমি বলো, এখানেও 220 আছে, এখানেও 220 আছে, ঠিক আছে, কিন্তু এখানে 1210 দিয়ে ভাগ করছো, তাহলে এর যেটা ভ্যালু, এটা 1210 দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে এখানে ভ্যালুটা কমে যাবে। আর এখানে তুমি 1210 এর জায়গাতে কত দিয়ে ভাগ করছো, 807 দিয়ে ভাগ করছো, তাহলে পাওয়ার বেড়ে গেল। তাহলে যার সমান্তরাল সমবায় কি হচ্ছে, সমান্তরাল সমবায়ে যার ক্ষমতা বেশি তার ক্ষেত্রে পাওয়ার কিন্তু বেশি আছে। তাহলে যার ক্ষমতা বেশি সমান্তরাল সমবায়ে, তার পাওয়ার বেশি হয়ে গেল। পাওয়ার বেশি হয়ে গেলে সেটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে একটাই অ্যান্সার শুধু মনে রাখবো, যে সমান্তরাল সমবায় হচ্ছে যার বেশি ক্ষমতা সে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, কিন্তু শ্রেণী সমবায়ে যার ক্ষমতা কম সে কম উজ্জ্বল ভাবে জ্বলবে। ব্যাস, এটা এই লাইনটা শুধু মনে রাখলেই হলো। ঠিক আছে, শ্রেণী সমবায় অপেক্ষা কম ক্ষমতা সম্পন্ন বাল্বের উজ্জ্বলতা বেশি হবে। তাহলে সমান্তরাল সমবায়ে অধিক ক্ষমতা সম্পন্ন বাল্বের উজ্জ্বলতা বেশি হয়। তাহলে এটাও মনে রাখতে হচ্ছে না, শুধুমাত্র একটা লাইন এখান থেকে মনে রাখলেই হবে, অধিক ক্ষমতা সম্পন্ন বাল্বের উজ্জ্বলতা বেশি হয়। আর এখানে যেটা করলাম, যে শ্রেণী সমবায়ে কি হবে, যে কম ক্ষমতা সম্পন্ন বাল্বের উজ্জ্বলতা বেশি। বেশ, এই জিনিসটা মনে রাখবে তাহলে। আচ্ছা, এখানে তড়িৎ চুম্বকত্ব থেকে তেমন কোনো জিনিস মনে রাখার ব্যাপার নেই। ঠিক আছে, তড়িৎ চুম্বকত্ব সম্পর্কে যেটা ইলেকট্রোম্যাগনেটিজম সম্পর্কে ধারণা কি দিয়েছিল, যে একটা তারের মধ্যে দিয়ে যদি কোনো একটা ইলেকট্রিসিটি পাস করে, তাহলে সেই তারটা একটা চুম্বকের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, সেই যেটা কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি যায়, তাহলে সেই তারটা একটা চুম্বকের ন্যায় আচরণ করে। এবং এই ঘটনাটাকে আমরা কি বলেছিলাম, এই এই যে এক্সপেরিমেন্টটা কে দিয়েছিল, সেটা হচ্ছে ওরেস্টেড দিয়েছিল। ঠিক আছে, এইচসি ওরেস্টেড। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবো এখান থেকে, যে এখানে চারটা ছবি দেওয়া আছে। দেখো, চারটা ছবি মানে কি, যে প্রথম ছবিতে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ কোন দিকে গেল, আমরা যদি ইস্ট ওয়েস্টে ব্রেক করে দিই, ইস্ট ওয়েস্ট নর্থ, এটা সাউথ। ঠিক আছে, প্রথমে সার্কিটে কি হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহ যেটা তার আছে, এটা এটা হচ্ছে তারটা, এই তারের মধ্যে দিয়ে কোনো যদি ইলেকট্রিসিটি না যায়, তাহলে সেক্ষেত্রে এই যে চুম্বক শলাকা যেটা আছে, এটা কোনো বিক্ষেপণ হবে না। চুম্বক শলাকা হচ্ছে কি একটা সরু একটা এটা মেটালের ধরে নাও একটা শলাকা, যেখানে যেখানে কি হচ্ছে, একটা হচ্ছে কি নর্থ পোল হিসাবে কাজ করছে, একটা হচ্ছে সাউথ পোল হিসাবে কাজ করছে, একটা চুম্বক শলাকা তোমরা দেখেছো, ছোট্ট একটা চুম্বক, সূচি চুম্বক বলতে পারো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যদি সাউথ থেকে নর্থের দিকে ইলেকট্রিসিটি যায়, তাহলে সেক্ষেত্রে বিক্ষেপণটা কি হবে, ইস্ট সরি ওয়েস্টের দিকে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এই দিকটা এদিকে বাঁকলো মানে কি, এদিকটা ওয়েস্ট হয়ে গেল। প্রথমটা একটা ছবি যেটা এঁকেছি, এদিকে হচ্ছে ওয়েস্ট আছে, এদিকে ইস্ট আছে। তাহলে যখন সাউথ থেকে নর্থের দিকে যাবে, তখন কোন দিকে যাচ্ছে, ওয়েস্টের দিকে বেগে যাচ্ছে। বেশ একই রকম ভাবে যদি এবার গতিপথটা যদি চেঞ্জ করে নিই, তাহলে কোন দিকে যাবে, ইস্টের দিকে যাবে। ব্যাস, এটাই তোমাকে মনে রাখতে হবে, আর কোনো কিছু না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যে এখানে তারটা যেটা আছে না, এই তারটা হচ্ছে উপর দিকে গেছে, হচ্ছে কি তোমার চুম্বক শলাকা হচ্ছে উপরে। আচ্ছা, এখানে ভুল করছে এখন। এখানে ভালো করে লক্ষ্য করে, যে তারটা যেটা গেছে সেটা উপর দিয়ে গেছে, তারটা যেটা গিয়েছে চুম্বক শলাকার উপর দিয়ে গেছে। তাহলে তার যদি উপর দিয়ে যায় এবং সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যদি তোমার ইলেকট্রিসিটি পাস করে, তাহলে সেক্ষেত্রে প্রথমে বিক্ষেপণটা কোন দিকে হবে, ওয়েস্টের দিকে। কিন্তু যদি ইলেকট্রিসিটির ওই মুখ পরিবর্তন করে না, তাহলে বিক্ষেপণটা কি হবে, ইস্টের দিকে। আবার একই ঘটনাই ঘটবে, কিন্তু তারটা যদি নিচের দিকে চলে যায়, এবার তার কি হচ্ছে, শলাকার নিচে চলে গেল। তাহলে নর্থ থেকে এই সাউথ থেকে নর্থের দিকে তোমার যদি ইলেকট্রিসিটি যায়, তার কিন্তু নিচে আছে।
তার যদি নিচে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সাউথ থেকে নর্থের দিকে যদি তাহলে উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে যাবে মানে কি, প্রথমে কোন দিকে যাচ্ছিল, প্রথমে তারটা যখন উপরে ছিল তখন ওয়েস্টের দিকে যাচ্ছিল, তো এবার কি হয়ে যাবে, ইস্টের দিকে যাবে। একই রকম ভাবে যদি আমরা উল্টো দিকে তড়িৎ প্রবাহ করি তাহলে কি হবে, উল্টো দিকে প্রবাহ করলে এবার ওয়েস্টের দিকে যাবে। তাহলে এই জাস্ট বিক্ষেপণটা একটু জেনে রাখবে তাহলে হবে। আর কোনো কিছু তোমাদের পড়তে হবে না, শুধু বিক্ষেপণটা একটু জেনে রাখবে তাহলে হবে। আচ্ছা, শুধুমাত্র এখানে আরেকটা জিনিস এমসিকিউ কোশ্চিন হয়, যে ধরে নাও যে কোনো একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ আছে, ঠিক আছে, এখানে বলেছে চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া এর উপর ভিত্তি করে গ্যালভানোমিটার যন্ত্র প্রস্তুত করা হয়, এবং গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করব, যে কোনো একটা সার্কিটে যদি তড়িৎ প্রবাহ মাত্রা থাকে সেটা যত নগণ্যই থাকুক না কেন, তড়িৎ যদি 0.1 এম্পিয়ার 2 এম্পিয়ার যত নগণ্যই তড়িৎ প্রবাহ মাত্রা থাক না কেন, তার অস্তিত্ব মানে আর আদেও সার্কিটের তড়িৎ প্রবাহ মাত্রা আর তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা তার অস্তিত্ব দেখার জন্য আমরা কি করবো, গ্যালভানোমিটার যন্ত্রটা ব্যবহার করবো। তাহলে একটা হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা তড়িতের অস্তিত্ব খুঁজে পাবো এবং ক্ষুদ্র মানও রিডিং করতে পারবো, অনেক ক্ষুদ্র মান তড়িতের সেটা রিডিং করতে পারবো, যেটা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। আর অ্যাম্পিয়ার হচ্ছে কি একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারবো। কত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, খুব ক্ষুদ্র হলে হয়তো মাপা যাবে না, কিন্তু কত খুব ক্ষুদ্রের জন্য আমরা গ্যালভানোমিটার ইউজ করব, কিন্তু গ্যালভানোমিটার দিয়ে আমরা কি করবো, তড়িতের অস্তিত্বের, তড়িৎ আদৌ আছে কিনা সার্কিটে সেটা প্রমাণ করা যায়। খুব ক্ষুদ্র তড়িৎ হলে সেটা গ্যালভানোমিটার যন্ত্র ধরে নেবে। অ্যাম্পিয়ারের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়, ব্যাস এইটুকু, এটুকু তোমাদের দেখলে হবে। আচ্ছা, এগুলোতে আমি সেই জন্য স্কিপ করে করে চলে যাবো, এগুলো এত দরকার নেই। এরপরে আমরা চলে আসছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, শুধুমাত্র এই সন্তরণ নিয়মগুলো একবার করে পড়ে নিবে তাহলে হলো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বলেছে, যে ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে ধরে নাও তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে, এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এদিকেও সাঁতার কেটে যাচ্ছে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকেও সাঁতার কেটে যাচ্ছে। তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহকে হাত ছাড়িয়ে এমন ভাবে সাঁতার কেটে যায় যাতে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে। এর মুখ যেটা আছে সেটা সবসময় কোন দিকে আছে, চুম্বক শলাকার দিকে আছে, এটা হচ্ছে চুম্বক শলাকা, ঠিক আছে। চুম্বক শলাকাতে একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকবে, আর সেটা হচ্ছে চুম্বক শলাকা। তাহলে এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে যাবে চুম্বক শলাকার উত্তর সেদিকে বিক্ষিপ্ত হবে। তাহলে সাঁতার কাটার সময় এর বাম হাত যেদিকে হবে, যেদিকে যাবে সেদিকে কি হবে, তোমার নর্থ পোলটা সেদিকে কিন্তু বিক্ষিপ্ত হবে, চুম্বক শলাকার নর্থ পোল সেদিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে কি তোমার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে বেশ। আচ্ছা, দক্ষিণ হস্ত মুষ্ট নিয়ম কি বলেছে, তাহলে এখানে শলাকার বিক্ষেপণ আমরা বুঝতে পারি, তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা কি বলবো, যে চুম্বক শলাকার বিক্ষেপণ কোন দিকে হবে আমরা সেই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, দক্ষিণ হস্ত মুক্ত সূত্র যেটা আছে, এখান থেকে আমরা কি বুঝতে পারবো, যে এটি বলছে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমন ভাবে মুষ্টিবদ্ধ করে ধরা হয়, ধরুন এটা তড়িৎবাহী তার আছে কিন্তু এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, ইলেকট্রিসিটি পাস করছে, তাহলে এটাকে তুমি যদি আঙুল দিয়ে ধরে নেওয়া, যে দেখো আঙুল দিয়ে ধরে নিয়েছে এরকম ভাবে, আঙুল দিয়ে ধরে নেওয়া হয়েছে, তাহলে এর বৃদ্ধাঙ্গুলি যদি তোমার তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, দেখো বুড়ো আঙুল যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে অন্য আঙুলগুলির অগ্রভাগ কি হবে, চৌম্বক ক্ষেত্রের বল রেখার, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এই যে অন্য আঙুলগুলির অগ্রভাগ যেটা আছে সেটা চৌম্বক বল রেখাকে নির্দেশ করবে। চৌম্বক বল রেখা মানে চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করা। আমি একটা জিনিস বললাম তোমাকে, যে কোনো একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে, যেটা ওরেস্টেড বলেছে, যে কোন তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যদি তোমার ইলেকট্রিসিটি পাস করে তাহলে সেটা কি হবে, একটা চুম্বকের ন্যায় আচরণ করে, ঠিক আছে। সেটা চুম্বকের ন্যায় আচরণ করে, তাহলে চুম্বকের ন্যায় আচরণ করা মানে হচ্ছে গিয়ে চুম্বক বল রেখা থাকবে, যেরকম আমরা জানি যে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে এরকম হবে, এটা নর্থ পোল ছিল, এটা সাউথ পোল ছিল, এবং আমরা কি করেছিলাম, যে চুম্বক বল রেখা, সূচি চুম্বক দিয়ে আমরা এরকম চুম্বক বল রেখা তৈরি করেছিলাম, ঠিক আছে। পরীক্ষা আমাদের এক্সপেরিমেন্ট ছিল, এগুলো আমরা এঁকেছি, ঠিক আছে। আমার তো এটা মানে প্র্যাকটিক্যালও করেছিল। এবং একটা জায়গা থাকে যেখানে কোনো রকম আর তোমার আকর্ষণ থাকে না, সেটা হচ্ছে উদাসীন বিন্দু হিসাবে আমরা বলতাম। তাহলে একটা তড়িৎবাহী তার কিন্তু একটা চুম্বকের মতো ন্যাচারাল, চুম্বকের মতো আচরণ করে। তাহলে এটাই বলছে হচ্ছে কি দক্ষিণাস্ত মুক্ত সূত্রের মাধ্যমে আমরা কি বলতে পারবো, যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা নির্দেশ করতে পারবো। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, দক্ষিণাস্ত মুক্ত সূত্রের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা নির্দেশ করতে পারবো, ঠিক আছে ভাই, সেইটুকু। তাহলে বললাম যে একটা দীর্ঘ তার সবসময় কি হবে, একটা চুম্বকের ন্যায় আচরণ করবে যদি ওই দীর্ঘ তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায়। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলেছে,
যে বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমরা করে নিবে। যে চুম্বক বলরেখা তো তোমাদের বললাম, যে চুম্বক বলরেখা হলো চুম্বক ক্ষেত্রে এমন কতগুলি কাল্পনিক রেখা, এগুলো আমরা কাল্পনিক রেখা অঙ্কন করি, ঠিক আছে। এরকম তো না যে একটা চুম্বক থাকলে তার পাশে দেখতে পাওয়া যাবে চুম্বক বলরেখা এরকম এরকম বলরেখা আছে, না এরকম, এগুলো জাস্ট আমরা কল্পনা করে অঙ্কন করি। একটা একটা সরু চুম্বক নিয়ে, সূচি চুম্বক নিয়ে আমরা দেখি যে কি সীমা পর্যন্ত, কতটা সীমা জুড়ে এর ক্ষেত্র প্রাবল্য আছে, এর আকর্ষণ ক্ষমতা আছে, এবং একটা সময় পরে এর আর চুম্বক বলরেখা পাবো না, তখন এটাকে আমরা উদাসীন বিন্দু বলবো। তাহলে চুম্বক বলরেখা হলো চুম্বক ক্ষেত্রে এমন কতগুলি কাল্পনিক রেখা যে রেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই রেখার কোন বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। তাহলে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে? কোন একটা জায়গায় যদি স্পর্শক অঙ্কন করি তাহলে এটা হয়ে গেল। এই জায়গায় যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এইদিকে চুম্বক ক্ষেত্র প্রাবল্য। বেশ, বলরেখাগুলি শুরু বা শেষ নেই, এরা পরস্পর সমান্তরাল এবং এককেন্দ্রিক বৃত্ত। দেখো একটা বৃত্তের মতো হচ্ছে, সেজন্য শুরু এবং এর পরস্পর কি হয়, একে অপরের সাথে সমান্তরাল থাকে। ব্যাস। এই যে কোনো দীর্ঘরুচি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে ওর চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্রের উন্মুখ, আচ্ছা, চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট এবং চৌম্বক ক্ষেত্রের উন্মুখ কেমন হবে তা আমরা দক্ষিণাংশ মুদ্রার সাহায্যে নির্ধারণ করতে পারবো। বেশ, এগুলোর পরীক্ষা এক্সপেরিমেন্ট দরকার নেই আমাদের। আমরা এবার চলে আসছি সলিনয়েড। তোমরা একটু দেখে নাও কি বলেছে, এগুলো স্কিপ করে চলে যাব। সলিনয়েড মানে কি? সলিনয়েড মানে হচ্ছে গিয়ে কোন একটা পরিবাহী পরিবাহীকে, দেখো কি বলেছে, বলেছে একটা দীর্ঘ অন্তরিত পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে। পরিবাহী মানে কি, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে, এরকম একটা পরিবাহী, ধাতব পরিবাহী নিলাম, যেটা তারের থেকে অনেকটা মোটা, ফাঁপা নলের মতো হতে পারে। তাহলে এই পরিবাহীর উপরে যদি আমরা কি করি, কিছু পরিবাহী তারকে যদি এরপর কপারের ধরে নাও তারকে পরপর এরকম ভাবে পেঁচিয়ে দিই, তাহলে এই যন্ত্রটা, এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা নাম দিব এখন সলিনয়েড। বলেছে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি একটি পরিবাহী, আমি এখানে ভুল বললাম, ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল বললাম। কি বলেছে দেখো, একটা দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে, তাহলে এটা হচ্ছে পরিবাহী তার, এই যে ব্লু কালারের যেটা আছে এটা, ঠিক আছে, নীল কালারের যেটা আছে এটা হচ্ছে পরিবাহী তার। তাহলে দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি আমি কি করি, একটি পরিবাহী তারকে যদি একটি কুপরিবাহী চোঙের গায়ে এমন ভাবে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাখি চোঙের সঙ্গে সমাক্ষীয় থাকে, তবে ওই তার তারের কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড। তাহলে এটা হচ্ছে কুপরিবাহী ধরনের কোন একটা কাঠের দণ্ড আছে, আমি এটা, আচ্ছা, এই কুপরিবাহী দণ্ডের উপরে আমি কি করলাম, কিছু তামার তারকে জড়িয়ে দিলাম, তাহলে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, সলিনয়েড। এই সলিনয়েড কি হয় বলতো, এই সলিনয়েড একটা কিন্তু এর মধ্যে যদি ইলেকট্রিসিটি পাস করে, তাহলে সেক্ষেত্রে এই সলিনয়েডটা একটা চুম্বকের মতো হয়ে যাবে, যার একটা নর্থ পোল থাকবে এবং একটা সাউথ পোল থাকবে। আমরা বললাম যে দীর্ঘরুচি তারের মধ্যে যদি ইলেকট্রিসিটি পাস করে তাহলে সেটা একটা সলিনয়েড, সেটা কি করবে, সেটা হচ্ছে কি তোমার একটা চুম্বকের ন্যায় আচরণ করবে। তাহলে চুম্বক যদি হয় তাহলে সেক্ষেত্রে চুম্বকের নর্থ পোল এবং সাউথ পোল থাকবে, ওই জিনিসটাই বলে, এটা হচ্ছে সলিনয়েড। আর কিছু এখানে বলার মতো নেই, শুধুমাত্র এখানে কিছু একক দেওয়া আছে, সেই এককগুলো আমরা জেনে নেবো, কারণ এখান থেকে কোশ্চিন হলে হতে পারে, ডিরেক্ট এমসিকিউ কোশ্চিন আসবে। বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র বা চুম্বক প্রাবল্য বলতে পারো, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র কি হয়, প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। যত বেশি সার্কিটে আমি তড়িৎ প্রবাহ মাত্রা করবো, যত বেশি মাপের করবো, তাহলে তত বেশি শক্তিশালী চুম্বক উৎপন্ন হবে, সেই জন্য সেটাকে আমরা কি বলবো, চুম্বক ক্ষেত্র বলবো। আর ব্যাসার্ধ যত কম হবে, ব্যাসার্ধ যত কম হবে, পরিবাহী, যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে এখানে পরিবাহী থেকে বিন্দুর দূরত্ব, পরিবাহী তার থেকে বিন্দুর দূরত্ব, মানে আমরা যে সলিনয়েড তৈরি করছি, এই যে পরিবাহী তার আছে, পরিবাহী তার থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, এই যে বিন্দুর দূরত্ব গুলো ধরে নিতে পারে, পরিবাহী তার থেকে বিন্দুর দূরত্ব যত কম হবে তত বেশি কিন্তু কি হবে, শক্তিশালী তোমার চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। তাহলে চুম্বক ক্ষেত্র দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা পরিবাহীর প্রবাহ মাত্রা, আর একটা হচ্ছে ব্যাসার্ধ। আর যত কম হবে, সেটা হচ্ছে পরিবাহী তার থেকে বিন্দুর দূরত্ব, কোন একটা বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে আর বলছি। তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যস্তানুপাতিক, মানে আর যদি কমে, দূরত্ব যদি কমে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়বে, এটা অটোমেটিক হয়, এবং দূরত্ব যদি কমে তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি হয়ে যাবে, তোমার বেড়ে যাবে। কমলে বাড়বে, আর যদি বেড়ে যায় দূরত্ব তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, কমে যাবে। একটা চুম্বকের ক্ষেত্রে তো আমরা দেখি যত বেশি দূরে যাব, ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে আকর্ষণ চৌম্বক ক্ষেত্রটা কমে গেল। কিন্তু যদি কাছে আসি তাহলে চৌম্বক ক্ষেত্র কি হয়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, এবার কুণ্ডলিত তারের ক্ষেত্রে কি বলেছে? এটা তো নরমাল তারের ক্ষেত্রে হয়ে গেল। কিন্তু যদি কুণ্ডলিত পেঁচানো থাকে তাহলে সেক্ষেত্রে এই যে চৌম্বক ক্ষেত্র যেটা বি, এটা কিসের উপর নির্ভর করবে? এক হচ্ছে চৌম্বক ক্ষেত্র সবসময় আমরা জানি যে প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক, যত বেশি প্রবাহ মাত্রা দিব তত বেশি শক্তিশালী চৌম্বক উৎপন্ন হবে। চৌম্বক ক্ষেত্র ব্যাসার্ধের সাথে কি হবে, সমানুপাতিক হবে, দূরত্বের সাথে সমানুপাতিক হবে। দূরত্ব কম, চৌম্বক ক্ষেত্র বেশি, দূরত্ব বেশি, চৌম্বক ক্ষেত্র কম। এবং আরেকটা যেটা সলিনয়েডের ক্ষেত্রে পেলাম সেটা হচ্ছে পাক সংখ্যা, বি সমানুপাতিক এন। যত বেশি পেঁচাবো তার তত বেশি কি হবে, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, যত কম পেঁচাবো তত কম চৌম্বক আমার কি হবে, উৎপন্ন হবে। এই তিনটের সাথে এরকম ভাবে সম্পর্ক স্থাপন করে। এবং এখানে আমরা যদি বলি চৌম্বক ক্ষেত্রের একক যেটা দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র যেটা বারবার বলছি, চৌম্বক ক্ষেত্রের একক, এসে একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে, খুব সুন্দর একটা একক। ওয়েবার পার মিটার স্কয়ার আমরা টেসলা, যেটা টেসলা গাড়ি বানাচ্ছি না, টেসলা গাড়ি বানাবে দেখি পশ্চিমবঙ্গে কিছুদিন পর থেকে মনে হয়। তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার এটা হচ্ছে কি তোমার এসআই একক চৌম্বক ক্ষেত্রের। ওয়েবার পার মিটার স্কয়ার যেটাকে টেসলা, এবং সিজিএস পদ্ধতিতে ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার, ম্যাক্সওয়েল সেমি টু দি পাওয়ার -2 বা ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার, এটা এই দুটো একক তোমাকে মনে রাখতে হবে। আর 1 টেসলা সমান 10⁴ গাউস, এটা ক্লাস 11 এর ডিটেইলসে পড়ানো হয় কিন্তু এখন দরকার নেই। তাহলে গাউস হচ্ছে কিসের একক, চৌম্বক ক্ষেত্রের একক। ঠিক আছে, মনে রাখবে। তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার হচ্ছে এসে একক চৌম্বক ক্ষেত্রের, বা যেটাকে আমরা টেসলা বলবো, বা সিজিএস একক কি হচ্ছে, ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার। এই ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ারকে আমরা কি বলছি, গাউস বলছি। ওয়েবার পার মিটার স্কয়ার আমরা টেসলা বলছি, ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার আমরা গাউস বলছি। আর 1 টেসলা সমান হচ্ছে 10⁴ গাউস সম্পর্ক। আচ্ছা, এবার চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত আরেকটা রাশি হলো চৌম্বক প্রাবল্য। ঠিক আছে, চৌম্বক প্রাবল্য, এই চৌম্বক প্রাবল্যকে আমরা এইচ দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, যত বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র হবে তত বেশি চৌম্বক প্রাবল্য আমরা পাবো। তাহলে চৌম্বক প্রাবল্য যদি হয় তাহলে এসআই এককের একক হচ্ছে কি তোমার অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওরেস্টেড, সিরিজ পদ্ধতিতে একক হচ্ছে ওরেস্টেড, এটা মনে রাখবে। এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি চৌম্বক প্রাবল্য, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার সিরিজ পদ্ধতি হচ্ছে ওরেস্টেড। 1 অ্যাম্পিয়ার পার মিটার সমান হচ্ছে 4 পাই ইনটু 10⁻³ ডাইনাস সাউন্ড, দরকার নেই এটা। ঠিক আছে, তাহলে এই যে এককগুলো, এই এককগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে এসো ফ্লেমিং এর বামস্ত নিয়ম। এএনএম কি অ্যাডমিট দিয়ে দিয়েছে? এখনো দেয়নি? আচ্ছা, রিসেন্টলি আর কোনো ফর্ম ফিল আপ করলে তোমরা? ব্যাংক ট্যাঙ্ক করছো? ব্যাংকের ব্যাংকের চাকরি কিন্তু বেশি ফাস্ট পাওয়া যায়, কিন্তু ব্যাংকের চাপ আছে, রীতিমতো গিয়ে কাজ করতে হবে, কোথায় পাবে ঠিক নেই। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, ফ্লেমিং এর বামস্ত নিয়ম। ফ্লেমিং এর বামস্ত নিয়মে কি বলেছে, যদি বাম হস্তে এবং ডান হস্তে দুটোই নিয়ম আছে, যে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে, এগুলো একে অপরের সাথে 90 ডিগ্রি আছে, এটা একটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটার সাথে এটা আবার 90 ডিগ্রি আছে, মানে এটা হচ্ছে একটু 90 ডিগ্রি। ঠিক আছে, এটার সাথে একে অপরের সাথে সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হুম? তর্জনী কি বলেছে, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণ, একটার সাথে একটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো সমকোণে আছে। সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী কি হয়, চৌম্বক ক্ষেত্রের দিক, এটা মনে রাখতে হবে যে ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী কোন দিকটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকটাকে নির্দেশ করে। মধ্যমা কি নির্দেশ করে, মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। তবে বৃদ্ধাঙ্গুলি কি করবে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহের গতির অভিমুখ নির্দেশ করবে। এটা মনে রাখতে হবে। তাহলে ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী হচ্ছে কি তোমার চৌম্বক ক্ষেত্র, মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং বৃদ্ধাঙ্গুলি সবসময় কি হবে, পরিবাহের গতির অভিমুখ। এখানে পরিবাহের গতির অভিমুখ মানে কি, পরিবাহীটা রোটেশন যদি হয় তাহলে ঘুরবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, রোটেট করবে, আমি দেখাচ্ছি এটা। তাহলে এটা হচ্ছে কি তোমার পরিবাহের গতির অভিমুখ কিভাবে নির্দেশ করবে। বৃদ্ধাঙ্গুলি সবসময় পরিবাহের গতির অভিমুখ, যেদিকে বৃদ্ধাঙ্গুলি থাকবে সেই বরাবর তোমার পরিবাহীটা অভিমুখটা নির্দেশ করবে, বা এখানে গতিবেগ সেই বরাবর হবে। একটা বল অনুভব করবে যার ফলে ওইদিকে পরিবাহের গতির অভিমুখটা ওইদিকে হবে। তাহলে এটা হচ্ছে ফ্লেমিং এর বামস্ত নিয়ম। ফ্লেমিং এর বামস্ত নিয়ম তোমাকে বলবে যে বাল্যচক্রে যেটা ঘূর্ণন হয় সেটা কি নিয়ম অনুসারে হয়।
বাল্যচক্রে যেটা ঘূর্ণন হয় সেটা ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে হয়। এই যে বাল্যচক্রের ঘূর্ণন, বাল্যচক্রের মাধ্যমে। আচ্ছা, কি বলেছে দেখো, তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া বাল্যচক্রের সাহায্যে দেখানো হয় এবং বাল্যচক্রের যেটা ঘূর্ণন সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে। বলেছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের ক্রিয়া, তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের ক্রিয়া বাল্যচক্রের সাহায্যে দেখানো হয়েছে। মানে কোন একটা যন্ত্রকে যদি আমি তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে ওই যন্ত্রের ভেতরে কি হচ্ছে, কোন একটা যদি এরকম ফ্রিলি ফ্রিলি যদি কোন একটা ইনস্ট্রুমেন্ট যদি যুক্ত করা থাকে যেটা রোটেট করবে, তাহলে সেটা কিন্তু কি হবে, ওই একটা বল অনুভব হবে এবং বলের প্রভাবে কিন্তু এই জিনিসটা রোটেট করবে। দেখো কিভাবে করা হয়েছে, এখানে শুধুমাত্র আমরা কি করব, এই বৈশিষ্ট্যটা জেনে রাখবো, ঠিক আছে? এই বৈশিষ্ট্যটা জেনে রাখবো। আর এটা বাল্যচক্রের যেটা ঘূর্ণন সেটা ফ্লেমিং এর বামস্থ নিয়ম অনুসারে কি করা হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো যে জাস্ট কি করেছি, একটা বাল্যচক্র, এটার মাধ্যমে হয়তো কোনো কিছু আমরা একটা কাজ করবো, এই ঘূর্ণন প্রণালীটাকে আমরা কিছু জিনিস কাটার জন্য বা কোনো কিছুর জন্য আমরা কিন্তু কাজে লাগাবো, একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারবো। তাহলে এটা হচ্ছে কি, আমরা কি করলাম, একটা পজিটিভ সোর্স দিলাম, একটা ব্যাটারি যুক্ত করে দিলাম। তাহলে আমরা জানি যে ইলেকট্রিসিটি পজিটিভ থেকে গিয়ে নেগেটিভের দিকে আসবে। বেশ, এখানে একটা ঘূর্ণন আকারের কি হচ্ছে, কাটার একটা ইনস্ট্রুমেন্ট রেখে দিয়েছি, খুব স্পিডে ঘুরবে এবং নিচে কোনো জিনিস কাটার ক্ষেত্রে ব্যবহৃত হবে। বা এখানে আচ্ছা, নিচে কি করা হয়েছে, নিচে হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটায় হচ্ছে গিয়ে পারদ রাখা হয়েছে, ঠিক আছে? এই জায়গাটায় কিছুটা পরিমাণ আমরা কি করে দিয়েছি, এই জায়গাটায় পারদ রেখে দিয়েছি। পারদ রাখার কারণ কি বলছি পরে। আচ্ছা, তার মাঝখানে কি করেছি, যে এই যে চক্রগুলো আছে, এই চক্রগুলোর মাঝখানে আমরা কি করেছি, আরেকটা জিনিস রাখা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা অশ্বক্ষুরাকৃতি একটা হচ্ছে গিয়ে তোমার চুম্বক। এই চুম্বকের এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে গিয়ে তোমার সাউথ। তাহলে আমরা জানি চুম্বক বল রেখা গুলো নর্থ থেকে গিয়ে সাউথে মিশে, এরকম হচ্ছে গিয়ে একটা চুম্বক বল রেখা উৎপন্ন করবে, নর্থ থেকে গিয়ে সাউথে মিশবে, নর্থ থেকে গিয়ে সাউথে মিশবে। এটা যে চুম্বক বল রেখাগুলো এরকম ভাবে মিশবে। এবার সার্কিটে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হলো, ঠিক আছে? সার্কিটে যদি তড়িৎ প্রবাহ হয়, আর এই বরাবর কি হচ্ছে দেখে নাও, সার্কিট হচ্ছে তড়িৎ প্রবাহ কোন দিকে, এইদিকে। এদিকে যে সার্কিটের তড়িৎ প্রবাহ, তার সাথে লম্বালম্বি ভাবে যদি আমরা বলি, তার সাথে এই বরাবর হচ্ছে কি তোমার চুম্বক বল রেখা। তাহলে এইদিকে হচ্ছে চুম্বক প্রবাহ, এদিকে হচ্ছে কি তোমার, এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ, I প্রবাহিত হচ্ছে। তার সাথে অ্যাঙ্গেল করে যদি আমরা বলি, তার সাথে ধরে নাও অ্যাঙ্গেল করে এদিকে কি হচ্ছে তোমার, বা এদিকে কোনো একটা দিকে, এদিকে হচ্ছে কি তোমার, এটা দেখানো, এখানে দেখানো খুব মুশকিল ব্যাপার, কারণ এখানে আমাকে বৃদ্ধাঙ্গুলিটা তোমাকে মানে বাম হস্তের তর্জনী মধ্যমা এবং কি করতে হবে, তর্জনী মধ্যমা এবং তোমাকে বৃদ্ধাঙ্গুলিগুলোকে তোমার সমকোণে রাখতে হবে, সমকোণে রেখে তড়িৎ প্রবাহের দিকে তর্জনীকে রাখতে হবে, ঠিক আছে? সরি, তড়িৎ প্রবাহের দিকে মধ্যমাকে রাখতে হবে। তাহলে মধ্যমাকে রাখলে তোমরা দেখবে যে উপরের দিকে একটা গতির অভিমুখ, উপরের দিকে একটা গতি, একটা বল কাজ করছে। তাহলে উপরের দিকে বল কাজ করা মানে কি, এই বাল্যচক্রটা এই বরাবর রোটেট করবে, এরকম বরাবর ঘুরবে, এই বরাবর রোটেট করবে। আচ্ছা, রোটেট করার সময় কি হচ্ছে, সার্কিটে কিন্তু আমি এটা আবার সার্কিটটা তোমাদেরকে দেখিয়ে দিই, যে এই জায়গায় পারদ নেওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে যে এই বাল্যচক্রের যেটা একবারে সম্মুখ ভাগ, সেটা একটা নির্দিষ্ট সময় পরে কি হবে, পারদকে গিয়ে টাচ করবে। আর পারদকে গিয়ে টাচ করে মানে কি সার্কিট অন হওয়া, ঠিক আছে? কারণ ইলেকট্রিসিটিটা এই পজিটিভ সোর্স হয়ে গিয়ে এটা দিয়ে গেল, এটা দিয়ে গিয়ে এটা দিয়ে এলো, এটা দিয়ে এসে এবার ধরুন এটা পারদকে টাচ করে আছে, তার মানে পারদকে টাচ করার পরে পজিটিভ থেকে একবারে নেগেটিভের দিকে আসবে, এই যে নেগেটিভের দিকে এলো, নেগেটিভ সেলে চলে এলো, ঠিক আছে? আর এখানে তো বিভব পার্থক্য তৈরি করা আছে, তাহলে পজিটিভ থেকে গিয়ে নেগেটিভের দিকে আসবে। তাহলে এটা যখন একটু ঘুরিয়ে এদিকে গেল, তখন এই জায়গায় শূন্যস্থান তৈরি হলো, ঠিক আছে? তখন আর কোনো কিছু টাচ করলো না। আচ্ছা, টাচ করলো না তার মানে কি, একটা সময় পরে এটা আবার এখানে এসে টাচ করবে, এটা ঘুরছে তো এদিকে, এবার আবার ঘুরছে। কারণ কোন একটা জিনিস যখন ঘুরতে শুরু করবে, তখন গতিজার্যের জন্য কি হবে বলতো, গতিজার্যের জন্য কিছুটা তো ঘুরবে। তাহলে কিছুটা ঘুরলে এটা যখন ছেড়ে এটাকে চলে গেল, পারস্পরিক টাচ করে, তখন পরেরটা গিয়ে আবার পারস্পরিক টাচ করে, এরকম ভাবে বারবার পারস্পরিক টাচ করবে এবং এরকম দিয়ে চক্রটার পথে ঘুরতে থাকবে এবং এটা দিয়ে আমরা কিছু জিনিস, কিছু কাজও করতে পারবো। তাহলে এটা হচ্ছে বাল্যচক্রের ঘূর্ণন, লেমিনের বামত্ব নিয়ম অনুসারে হয়। এবং বাল্যচক্রের কি বলেছে, আচ্ছা এবার বাল্যচক্রের কি বলেছে দেখে নাও, যে কার্যপ্রণালী তো আমাদের দরকার নেই, শুধুমাত্র এখান থেকে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিব। যে বাল্যচক্রের ঘূর্ণন তুমি কি করে বাড়াতে পারবে, ঠিক আছে? বা প্রবাহ তোমার কোন দিকে হচ্ছিল, এই দিকে হচ্ছিল, তুমি প্রবাহটা যদি এই দিকে করতে চাও তাহলে সেদিকেও করতে পারবে। কিভাবে? খুব সহজ জিনিস, যে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে, তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে হোক, অপরিবর্তিত রেখে বাল্যচক্রের ঘূর্ণনের গতি
আচ্ছা, তড়িৎ প্রবাহ এবং অপরিবর্তিত তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে, তার মানে যদি আমরা আয় যদি বাড়িয়ে দিই, তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ঘূর্ণন, রোটেশনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দেয় তাহলে রোটেশন অটোমেটিক বেড়ে যাবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দেওয়া হয়, তাহলে চক্রের ঘূর্ণন কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। যে কোনো একটাকে তুমি যদি উল্টে দাও, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, উল্টে যাবে। বলছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যেই বরাবর চৌম্বক ক্ষেত্র ছিল নর্থ থেকে সাউথের দিকে, সেটা থাক, কিন্তু আমরা কি করলাম, তড়িৎ প্রবাহের অভিমুখটাকে চেঞ্জ করে দিলাম, মানে যেটা প্লাস ছিল সেটাকে মাইনাস করে দিলাম, মাইনাসটাকে কি করে দিলাম, প্লাস করে দিলাম। তাহলে যেই জিনিসটা এই বরাবর ঘুরছিল, সেই জিনিসটা এবার উল্টো দিকে ঘুরবে, এরকম ভাবে বরাবর ঘুরবে। আচ্ছা, 3 নম্বর কি বলেছে, যে তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে, চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে, তার মানে এবার তড়িৎ প্রবাহ যেটা আছে পজিটিভ পজিটিভ ছিল, নেগেটিভ নেগেটিভ ছিল, শুধুমাত্র আমরা কি করলাম, নর্থটাকে এখানে নর্থ নিয়ে গেলাম, আর এখানে কি হলো, সাউথ নিয়ে এলাম। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, যে চুম্বককে তুমি যদি চেঞ্জ করে নাও, এটাকে যদি চেঞ্জ করো, তাহলে সেক্ষেত্রে রোটেশন চেঞ্জ হয়ে যাবে বাল্যচক্রের। অথবা প্লাস এবং মাইনাস আমাদের যে ব্যাটারি ছিল সেটাকেও যদি চেঞ্জ করো, তাহলে সেক্ষেত্রে বাল্যচক্রের ঘূর্ণন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দুটোকে যদি একসাথে চেঞ্জ করি, 1 এবং 2 দুটোকে যদি একসাথে চেঞ্জ করি, মানে 3 নম্বর যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে দুটোই চেঞ্জ হবে, এনএস এবং প্লাস মাইনাস দুটোই যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর ঘূর্ণনটা একই দিকে থাকবে। তাহলে দুটো যদি একসাথে চেঞ্জ হয়ে যায়, তাহলে ঘূর্ণন একই দিকে থাকবে, যেরকম ঘুরছিল সেদিকেই ঘুরবে। কিন্তু অল্টারনেট যে কোনো একটা যদি চেঞ্জ হয়, তাহলে ঘূর্ণন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওই জিনিসটা এখানে বলেছে, তোমরা পড়ে নিবে, ঠিক আছে। যে ধরো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ উভয়মুখ একসঙ্গে যদি উল্টে দিলে, তাহলে চক্রের ঘূর্ণনের অভিমুখ অপরিবর্তিত থাকবে। আর বাল্যচক্রের ঘূর্ণন সমমুখী, তড়িৎ প্রবাহ ডিসি, কিন্তু পরবর্তী প্রবাহ এসিতে হয় না। তাহলে বাল্যচক্রের যেটা এক্সপেরিমেন্ট আমরা করবো, সেটা হচ্ছে ডিসি কারেন্টে ইউজ করবো, একমুখী প্রবাহের ক্ষেত্রে করবো। হুম। এসি অল্টারনেটিভ কারেন্ট বা যেটাকে দ্বিমুখী কারেন্ট আমরা বলবো, সেটার ক্ষেত্রে কিন্তু করবো না। বাল্যচক্রের ঘূর্ণন কিন্তু এসির মাধ্যমে আমরা করবো, এই ডিসি কারেন্টের মাধ্যমে কিন্তু করবো। তাহলে বলবে যে বাল্যচক্রের ঘূর্ণন কোন প্রভাবে কাজে লাগানো হয়, তাহলে বাল্যচক্রের ঘূর্ণনে আমরা ডিসি কারেন্ট, কোন ধরনের কারেন্ট আমরা ব্যবহার করবো, ডিসি কারেন্ট। তাহলে বাল্যচক্রের ঘূর্ণন তোমাদের হয়ে গেল। এবার জেনারেটর আছে, জেনারেটরে তেমন কোনো কিছু করতে হবে না। জেনারেটরে অ্যাকচুয়াল কি হয় সেটা শুধুমাত্র জেনে রাখুন। মোটর যেটা আমরা বলি, যে তড়িৎ শক্তি যান্ত্রিক তথা গতিশক্তিতে রূপান্তরিত হয়, ব্যাস। এবং তড়িৎ শক্তি যান্ত্রিক অথবা গতিশক্তিতে রূপান্তরিত হয় জেনারেটরে। তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হয়ে গেল, যান্ত্রিক অথবা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল জেনারেটরের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে ফ্লেমিং এর কোন নিয়ম চলে, ফ্লেমিং এর বামস্থ নিয়ম। তাহলে ফ্লেমিং এর বামস্থ নিয়ম হচ্ছে বিদ্যুতিক জেনারেটর বলো, ঠিক আছে, বিদ্যুৎ জেনারেটর অথবা মোটর বলো। আর এখানে কি হচ্ছে, বাল্যচক্রের যেটা ঘূর্ণন, সেটা ফ্লেমিং এর বামস্থ নিয়ম অনুসারে হয়। এবং যেটা আমরা বলবো মোটর, এই মোটরটা কি হচ্ছে, ফ্লেমিং এর বামস্থ নিয়ম অনুসারে হয়। কিন্তু মোটরের যেটা কার্যপ্রণালী কাজ, সেটা আমরা কি বলবো, যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বা গতিশক্তিতে রূপান্তরিত। আমরা মোটরের মাধ্যমে কি করি, জল তুলি না, তাহলে জল অনেক সময় টিউবওয়েল থেকে যে জল তোলা হয় বা মাটি থেকে যেটা, মাটির নিচ থেকে যেটা জল তোলা চলে, জেনারেটরের মাধ্যমে করি বা বৈদ্যুতিক মোটরের মাধ্যমে করি। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিসিটিটাকে ইউজ করে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটিটাকে ইউজ করে কি হয়, আমরা যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কোনো কাজ করি। কি কি থাকে এখানে, ক্ষেত্র চুম্বক থাকে, আর্মেচার থাকে। আর্মেচার মানে হচ্ছে কি, এরকম একটা জিনিস যেখানে কিন্তু তামার কোনো একটা তারকে এখানে বারবার বারবার করে এরকম ভাবে পরপর সাজিয়ে একটা আর্মেচার তৈরি করা হয়। সেগুলো আমার দরকার নেই অত, তোমাদের এই যে দেখো আর্মেচার তৈরি করেছে ওরা, ঠিক আছে। ব্রাশ থাকে, ঠিক আছে, এটাকে টাচ করে থাকার জন্য এই জায়গাতে ব্রাশ, ইলেকট্রিসিটি যাবে, এটা ঘুরবে এবং সেক্ষেত্রে যান্ত্রিক কাজ করার সামর্থ্য যোগান দেবে এখান থেকে। আচ্ছা, এই যে ডিসি মোটর আমরা যদি বলি, মোটরের অ্যাকচুয়ালি কাজ কি, অনেক জায়গায় কাজ আছে। পাম্পের ক্ষেত্রে যেটা আমি বললাম, বৈদ্যুতিক পাখার ক্ষেত্রেও হয়, বৈদ্যুতিক ট্রেনের ক্ষেত্রেও হয়, ট্রামের, ঠিক আছে, বিদ্যুতের ট্রাম বিদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। তাহলে এই সমস্ত জায়গায় আমরা কি করি, ডিসি মোটরকে ইউজ করি, ঠিক আছে। ডিসি মোটরে কি হয়, ফ্লেমিং এর বামস্থ নিয়ম অনুসারে কিন্তু তোমার ডিসি মোটর কাজ করে। আচ্ছা, ডিসি মোটরের যে বিষয়গুলির উপর নির্ভর করে, আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে মোটরের শক্তি, যেটা আগে বললাম, তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দাও কোনো ইনস্ট্রুমেন্টে, তাহলে সেক্ষেত্রে তার শক্তি বেড়ে যাবে। কুণ্ডলীর পাক সংখ্যা যদি বাড়ে, তাহলে শক্তি বেড়ে যাবে।
আর ক্ষেত্র চুম্বকের তুমি শক্তি যদি বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে শক্তি বেড়ে যাবে। আর এটা কি হয়, ফ্লেমিং এর বামস্ত নিয়ম অনুসারে মোটর কাজ করে। এই নিয়ম অনুযায়ী মোটরের আর্মেচারের ঘূর্ণন ঘটে এবং তার ঘূর্ণনের অভিমুখ এই নিয়ম অনুসারে জানা যায়। তাহলে এগুলো তোমরা পড়ে নিবে। আর আমরা মোটর কোথায় কোথায় ইউজ করি, ডিসি মোটর সেটা এখানে দেওয়া হলো, বিদ্যুতিক পাখা, পাম্প, বিদ্যুতিক ট্রেন, ট্রাম ইত্যাদি। ঠিক আছে, ডিসি মোটর আমরা তো এসি মোটর করবো একটু পরে, দেখো ডিসি মোটর করলাম, অনেক আছে, ঠিক আছে, শেষ নেই, আরো দু তিনটে পেজ আছে। তাহলে তোমাদের যেগুলো দরকার সেগুলি করলেই হবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বললো, আমি শুধু একবার ডিরেক্টলি চলে যাবো, ঠিক আছে, সূত্রে চলে যাবো। সূত্রে কি বলেছে, যে তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র, শুধুমাত্র সূত্রগুলো একটু জেনে রাখো, ফ্যারাডে কি বলতে চাইছে। বলেছে যে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটালে, মানে এখানে ধরুন একটা চুম্বক আছে, বা আমরা একটা তারের কুণ্ডলী তৈরি করে দিয়েছি, এখানে এরকম ভাবে একটা তারের কুণ্ডলী রেখে দিয়েছি, ঠিক আছে, আর একটা চুম্বককে এখানে নিয়ে আসলাম। তাহলে চুম্বক চুম্বক থাকলে, এখানে যদি চুম্বক থাকে, চুম্বক, তাহলে এটা হচ্ছে একটা চুম্বক। তাহলে চুম্বক থাকলে চুম্বকের নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে, তাহলে চুম্বক বল রেখাও থাকবে, এরকম চুম্বক বল রেখা, ধরে নাও এরকম চুম্বক বল রেখা থাকবে। তাহলে এই চুম্বকটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো, তাহলে চুম্বক বলরেখার সাথে এখানে তারের একটা কন্ট্যাক্ট আসবে, তো চুম্বক বলরেখার সাথে তারের একটা কন্ট্যাক্ট আসবে। তাহলে এখন ওই জিনিসটা বলছে, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটালে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। বলছে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটালে, মানে এই যে তোমার চুম্বকটা আছে সেটাকে যদি আমরা কি করি, সেটাকে যদি আমরা এই তারটার কাছাকাছি নিয়ে আসি, নিয়ে আসা মানে কি, একবার তুমি এদিকে কাছে নিয়ে আসছো আবার দূরে নিয়ে যাচ্ছ, তার মানে এর মধ্যে একটা কি হচ্ছে দেখো, যে এখানে যেটা বললো যে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে। চৌম্বক প্রবাহের পরিবর্তন মানে এটাকে যদি নিয়ে আসো, তাহলে এই যে চৌম্বক বল রেখাগুলো কিভাবে কন্ট্যাক্টে আসবে, তারের কন্ট্যাক্টে আসবে। কোনো জায়গায় বেশি চৌম্বক বল রেখা আছে তাহলে বেশি কন্ট্যাক্টে আসবে, কোনো জায়গায় কম বল রেখা আছে তাহলে কম কন্ট্যাক্টে আসবে। তাহলে এই যে যদি গতি এরকম ভাবে যদি একটা মুভমেন্ট বজায় রাখে, গতিশীলতা যদি বজায় রাখে, তাহলে অটোমেটিক্যালি তারের মধ্যে কি হবে, একটা ইলেকট্রিসিটি প্রডিউস হবে, অটোমেটিক্যালি তারের মধ্যে একটা ইলেকট্রিসিটি প্রডিউস হবে। সেই জন্য বলেছে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটালে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং যতক্ষণ এই যে আসা যাওয়াটা বজায় থাকবে ততক্ষণ কি হবে, আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে এবং এটাকে কাজে লাগানো যায়। দ্বিতীয় সূত্র কি বললো, যে কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের সাথে তারের সাথে সমানুপাতিক। যত বেশি চৌম্বক প্রবাহ এই তারের কন্ট্যাক্টে আসবে, যত বেশি শক্তিশালী চৌম্বক তুমি নিবে, তত বেশি কি হবে, আবিষ্ট তড়িৎচালক বল এখানে জেনারেট হবে, এখানে উৎপন্ন হবে। এবং সেই জিনিসটা এখানে ছবি করে দেখো এখন, যে এটাকে কি করছি, আমরা নিয়ে আসছি, যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কি হচ্ছে দেখো, একটা গ্যালভানোমিটার লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। তাহলে তড়িৎ যে উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু বোঝানো যাচ্ছে, এবং সেটা কোন দিকে যাচ্ছে, নর্থের দিকে, নিচ থেকে উপরের দিকে। আবার যদি আমরা এটাকে যদি চেঞ্জ করে নিই, নর্থটাকে যদি সাউথের দিকে করে নিই, এই নর্থটাকে যদি সাউথের দিকে করে নিই, তাহলে সেক্ষেত্রে এবার তড়িৎ প্রবাহ কি হচ্ছে, সাউথ থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, এদিকে হচ্ছে। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, যে কোন একটা তার এবং কোন একটা তার, এখানে তুমি এরকমও করতে পারো, যেটা হচ্ছে গিয়ে একটা কুণ্ডলী এবং এটা হচ্ছে গিয়ে একটা তোমার চুম্বক। এটা যদি একে অপরের সাপেক্ষে কি হয়, গতিশীলতা বজায় রাখে, তাহলে অটোমেটিক এই সার্কিটে কি হবে, তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ইলেকট্রিসিটি কিন্তু এই সার্কিটে উৎপন্ন হবে যদি এদের মধ্যে কি হয়, মুভমেন্ট হয়, আর নাহলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে না। তাহলে এটা হয়ে গেল ফ্যারাডের সূত্র, ঠিক আছে। আবিষ্ট তড়িৎচালক বলের ফ্যারাডের সূত্র থেকে আমরা কি করতে পারবো, যে আবিষ্ট তড়িৎচালক বল সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে এখানে একটা লেঞ্জের সূত্র আছে, এটাও দেখে নাও। যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হয়। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে যে মানে ফ্যারাডের সূত্রানুসারে আমরা কি পেলাম, যে একটা যদি দুটোর মধ্যে গতিশীল হওয়া মানে কি, যদি তোমার চুম্বক এবং কুণ্ডলী যদি একে অপরের সাথে কি থাকে, গতিশীলতা বজায় রাখে, বা একটা রিলেটিভ স্পিড যদি থাকে, একে অপরের দিকে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, অটোমেটিক ওদের মধ্যে একটা ইলেকট্রিসিটি প্রডিউস হবে। আর এই ইলেকট্রিসিটি যেটা প্রডিউস হবে সেটাই কি হবে, ওটাকে বাধা দেবে।
যে উৎপন্ন তড়িৎটাকে কি বলেছে দেখো, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের রোধ কেমন হবে? আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে যেই এনার্জিটা উৎপন্ন হলো, তড়িৎ শক্তিটা উৎপন্ন হলো, এই আবিষ্ট পরিবাহের উন্মুখ এমন ভাবে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছিল, যে কারণে মানে কি দুটোকে আমরা কি করেছিলাম, একে অপরের দিকে নিয়ে এসেছিলাম বা একে অপরের দিক থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম, হয় কাছাকাছি নিয়ে আসো নাহলে দূরে সরিয়ে নিয়ে যাও। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে যেই কারণের জন্য যে এই যে মুভমেন্টের জন্য কি হচ্ছে, একটা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, তাহলে এই আবিষ্ট আধানটা কি করবে, এই জিনিসটাকে বাধা দেবে। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। মানে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক আছে, লেঞ্জের সূত্র মনে রাখবে যে লেঞ্জের সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রটি একটি সাধারণ রূপ। এটা প্রমাণ করা যায়, লেঞ্জের সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রেরই একটা সাধারণ রূপ, বা শক্তির অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র থেকে সরাসরি আমরা লেঞ্জের সূত্র কিন্তু আবিষ্কার করতে পারবো, তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে চলে এসো, এরপরে হচ্ছে সমপ্রবাহ এবং একমুখী প্রবাহ এবং পরবর্তী প্রবাহ। ঠিক আছে, আমি শুধুমাত্র এই জিনিসটা আজকে তোমাদের পড়াবো, সমপ্রবাহ। বাদ বাকিটা তোমরা পড়বে, এরপর দিন আমরা কোশ্চেন অ্যান্সার করে নেবো। শুধুমাত্র একটা কনসেপ্ট হয়তো বাকি থাকবে, কারণ এখানে এই জিনিসটা তোমরা করতে পারবে। আমি বলে দিচ্ছি যে তোমরা কি কি জিনিস করতে পারবে। তোমাদের ডায়নামো পড়ার দরকার নেই, শুধুমাত্র তোমরা বৈদ্যুতিক মোটর করে নিয়েছো, বৈদ্যুতিক মোটর। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা বলছি আমি। কি কি জিনিস করে নিবে দেখো, বৈদ্যুতিক মোটর এবং ডায়নামোর মধ্যে পার্থক্যটা তোমরা দেখে নেবে, এটা সহজ জিনিস আছে, আমি এসি ডিসি পড়াচ্ছি। এগুলো থেকে কোশ্চিন আসবে না সাধারণত। জল বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, শুধুমাত্র এই যে টেবিলটা এটা একটু দেখে নিও, আমি নেক্সট দিন বলে দেবো নাহলে একবার। আর এখানে কিছু সুইচ কুইচ আছে, সুইচ কুইচ গুলো থেকে কোশ্চেন সাধারণত কম আসে, লাইফ তার, এগুলো দেখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এসি ডিসিটা বলছি দেখো। এসি ডিসিটা কি বলতে চাইছি, এসি ডিসি একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। কারেন্ট হচ্ছে কি তোমার দুটো, একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, একমুখী প্রবাহ যেটা বলে, যেটা কোন রকম আমরা সেল যদি বাজার থেকে কিনে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে যেটা ইলেকট্রিসিটি উৎপন্ন হয় সেটা হচ্ছে ডিসি কারেন্টে উৎপন্ন হয়। ঠিক আছে, সেটা ব্যাটারি হতে পারে, অথবা তোমার ছোট কোনো সেল হতে পারে। তাহলে সবসময় কিন্তু এই সেলগুলোতে কিন্তু ডিসি কারেন্ট উৎপন্ন হয়, মানে তড়িৎচলক বল ডিসি বিভব পার্থক্য তৈরি করা থাকে, এবং তার ফলে কিছু তড়িৎচলক বল উৎপন্ন হয়। তড়িৎচলক বল ইলেকট্রন গুলো ধাক্কা মারে, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে পজিটিভ চার্জযুক্ত আধান প্রবাহিত হয়, এবং কি হচ্ছে তোমার ইলেকট্রিসিটিটা এরকম ভাবে একটা অভিমুখে পরিবর্তন, একটা অভিমুখে যায়। এটা হচ্ছে কি তোমার ডিসি কারেন্ট। তাহলে স্থির মানের কি বলেছে, স্থির মানের একমুখী তড়িৎ প্রবাহই হলো স্থির একটা ফিক্সড একটা মানের, যেটার মান কিন্তু পরিবর্তন হবে। 5 অ্যাম্পিয়ার মানে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। স্থির মানের একমুখী একটা প্রবাহ তড়িৎ প্রবাহ হলো সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। ঠিক আছে, স্থির মানের একমুখী প্রবাহ হলো সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। পরবর্তী প্রবাহ কি আছে, যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে পর্যায়ক্রমিকভাবে মান পরিবর্তন করে, তাকে পরবর্তী প্রবাহ বলে। তাহলে সেই জন্য সার্কিট তৈরি করলাম। আমি এখানে এই সার্কিটের মধ্যে যদি দেখাই, তাহলে তুমি দেখবে যে কিছু সময় পরে তড়িৎ প্রবাহ এদিকে গেল, আবার তার কিছু সময় পরে তড়িৎ প্রবাহ এদিকে চলে গেল। মানে এটা যদি একটা সার্কিট হয়, তাহলে সার্কিটে তুমি দেখবে একবার তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, একবার তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে। তাহলে এটা হয়ে গেল অল্টারনেটিং কারেন্ট। যে একবার তড়িৎ প্রবাহ তার কি করছে, অভিমুখ পরিবর্তন করছে। অভিমুখ পরিবর্তন করার কি হচ্ছে, এটা 50 হার্টজ যদি হয় না, 50 হার্টজ, তাহলে সেক্ষেত্রে 1 সেকেন্ডে 50 বার এরকম অভিমুখ পরিবর্তন করছে। তাহলে অল্টারনেটিং কারেন্টে আমাদের একটা ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়, আমাদের দেশে যেটা ইউজ হয় সেটা 50 হার্টজের। তাহলে 50 হার্টজের মানে কি 1 সেকেন্ডে তোমার 50 বার অভিমুখ পরিবর্তন করছে, একবার এদিকে তো একবার এদিকে, 50 বার অভিমুখ পরিবর্তন করছে। তাহলে 50 বার অভিমুখ পরিবর্তন করছে, এটাকে আমরা কি বলবো, পরবর্তী প্রবাহ, যে সময়ের সাপেক্ষে। আচ্ছা, শুধুমাত্র কি অভিমুখ পরিবর্তন করছে না, অভিমুখের সাথে সাথে কিন্তু মানটাও কিন্তু পরিবর্তন হয়। দেখো, আমরা যদি পরবর্তী প্রবাহের গ্রাফ দেখি, এটা হচ্ছে সমপ্রবাহ। ঠিক আছে, প্রবাহ মাত্রা, এটা হচ্ছে সমপ্রবাহ মানে ডিরেক্ট কারেন্ট। ঠিক আছে, এর প্রবাহ মাত্রার কোনো চেঞ্জ নেই। এদিকে আই দিয়ে আই আই বনাম টি যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম তড়িৎ প্রবাহ মাত্রা। কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় সেম নেই, একবার কমছে একবার বাড়ছে, সেই জিনিসটাকে এরকম ভাবে আমরা দেখাচ্ছি, যে কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এরকম ভাবে কিন্তু হচ্ছে। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়া যাবে এবং সর্বনিম্নও পাওয়া যাবে প্রবাহ মাত্রা। তাহলে এটার সুবিধা আছে। তাহলে আমরা কেন ডিসি কারেন্টের পরিবর্তে এখন এসি কারেন্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে কি এখন বোঝার বিষয়, যে কোনটা বেশি উপযুক্ত।
ডিসি কারেন্টের কি অসুবিধা হচ্ছে? আমরা ডিসি কারেন্ট কেন উৎপন্ন করে বাড়ি বাড়ি পাঠাই না? যে পাওয়ার স্টেশন অর্থাৎ বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রে ডিসি উৎপন্ন হলে বন্টনের সময় ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রা কমানো সম্ভব না হওয়ায়, এটা একটা মজার জিনিস। যে ওখান থেকে যেটা কারেন্ট আমি বাড়িতে পাঠাবো, সেগুলো তো অনেক ভোল্টের হয়, 3000 ভোল্টেজ হয়, 20,000 ভোল্টেজের হয়, 50,000 ভোল্টেজের হয়, এরকম ভোল্টেজের ইলেকট্রিসিটিটাকে কিন্তু একটা মোটা তারের মাধ্যমে কিন্তু পাঠানো হয়। তোমরা দেখবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কত মোটা মোটা তার বেরিয়ে এসছে, বা বাড়ির দিকেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অনেক ভোল্টেজের তার কিন্তু আসে। পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যদি ডিসি উৎপন্ন হলে বন্টনের সময় এর ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রা কমানো সম্ভব হয় না। মানে ভোল্টেজ বেশি রাখবো আর প্রবাহ মাত্রাকে কমিয়ে দিব, প্রবাহ মাত্রাকে কমিয়ে দিব, সেটা অসম্ভব হবে না এক্ষেত্রে। কারণ আমরা সূত্র জানি যে ভি সমান হচ্ছে গিয়ে আইআর। যত বেশি ভোল্টেজ জেনারেট করবে তত বেশি কি হয়ে যাবে, প্রবাহ মাত্রা তোমার উৎপন্ন হবে। যত বেশি ভোল্টেজ তত বেশি, আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি, ভুল লিখলাম মনে হচ্ছে। ভি সমান হচ্ছে আইআর। যত বেশি ভোল্টেজ তত বেশি রোধ এবং তত বেশি প্রবাহ মাত্রা, তত বেশি রোধ এবং তত বেশি হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রা কমানো অসম্ভব। ঠিক আছে, সেই জন্য প্রবাহ মাত্রা যত বেশি ভোল্টেজ হবে তত বেশি যদি প্রবাহ মাত্রা হয়, তাহলে জুলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, এই সমান হচ্ছে আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার আর টি মানে কি, তত বেশি হিট এনার্জি উৎপন্ন হবে। তাহলে তত বেশি যদি হিট এনার্জি উৎপন্ন হয়, তাহলে তুমি যেটা এত ভোল্টেজের লাইন পাঠাচ্ছ সেটা কি হয়ে যায়, লাইনেই তোমার তাপ শক্তিতে চলে যাবে, তাপ শক্তি উৎপন্নের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। সেই জন্য জুলের সূত্র অনুসারে কি বলেছে, প্রচুর তাপ উৎপন্ন হতো এবং ফলে সঞ্চালক লাইনে প্রচুর পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে নষ্ট হয়ে যেত। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত এসি কে আরোহী রূপান্তরক মানে স্টেপ ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্টেজ বাড়িয়ে প্রয়োগ লাইনে পাঠানো যায়। কেন? কারণ আমরা একটু আগে করলাম এসি কারেন্টটা কেমন হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট। সঙ্গে সঙ্গে এসি কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এর প্রবাহ মাত্রা একবার বাড়ে, প্রবাহ মাত্রা একবার কমে। তাহলে আমরা এমন কিছু ইনস্ট্রুমেন্ট লাগাবো যে ভোল্টেজ বাড়িয়ে দিব কিন্তু প্রবাহ মাত্রা কমিয়ে দিব, সেটা সম্ভব। এবং সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, এটা মনে রাখবে যে স্টেপ আপ ট্রান্সফরমার মাধ্যমে আমরা ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রাকে কমিয়ে লাইনে পাঠিয়ে দিতে পারবো। প্রবাহ মাত্রা কমিয়ে দিলে তাপ শক্তি কম উৎপন্ন হবে, কম আমার ইলেকট্রিসিটি লস হবে। আচ্ছা, এবার ফলে সঞ্চালক লাইনে কি বলেছে, ফলে সঞ্চালক লাইনে প্রবাহ মাত্রা কম হওয়ার জন্য কম তড়িৎ শক্তি তাপ শক্তিতে অপচয় হয়। এবং পরে যখন আমরা বন্টন করব, তখন সেক্ষেত্রে কি করব, গৃহস্থলীর কাজে আমরা এসি কে আবার অবরোহী রূপান্তরক স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন মানে ভোল্টেজে, স্টেপ ডাউন মানে নিম্ন ভোল্টেজে পরিণত করা, এটা একটা সুবিধা। স্টেপ ডাউন মানে কি, আমার তো 30,000 ভোল্টেজ দরকার নেই, 3,000 ভোল্টেজ দরকার নেই, আমার বাড়িতে যত সব ইনস্ট্রুমেন্ট আছে চালানোর জন্য, ওই 30,000 ভোল্টেজ থেকে আমরা কি করব, কম ভোল্টেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে কি করবো, 220 ভোল্টেজে নিয়ে চলে আসবে। এবং 220 ভোল্টেজের লাইন ট্রান্সফরমার মাধ্যমে আমরা সব সব বাড়ি বাড়ি কি করবো, পৌঁছে দিতে পারবো। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার মাধ্যমে কি করছি, ভোল্টেজ বাড়িয়ে ক্ষমতাটা কমিয়ে দিতে পারছি। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে আমরা কি করতে পারছি, ভোল্টেজ কমিয়ে আমরা বাড়ি বাড়ি কি করে দেবো, সরবরাহ করে দিতে পারছি, সেখানে কম তড়িৎ শক্তি কিন্তু ব্যয় হচ্ছে। 2 নম্বর কি বলছে, এসি উৎপাদন ও বন্টন ডিসি এর তুলনায় সহজ এবং কম ব্যয়বহুল। এসি উৎপাদন এবং বন্টন হচ্ছে ডিসি এর তুলনায় সহজ এবং কম ব্যয়বহুল, সেই জন্য আমরা এসি কে আমরা কি করবো, ইউজ করবো। আচ্ছা, ডিসি এর তুলনায় এসি এর অসুবিধা কি বলেছে দেখো তো, যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এসি কিন্তু ব্যবহার করবো না। তড়িৎ বিশ্লেষণটা মনে রাখবে যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এসি বালুচক্রের ঘূর্ণনের ক্ষেত্রে আমরা এসি কারেন্ট ব্যবহার করবো না, আমরা সেক্ষেত্রে ডিসি কারেন্ট ব্যবহার করবো। তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এসি কারেন্ট ব্যবহার করা হয় না, ডিসি ব্যবহার করা হয়। ডিসি অপেক্ষা এসি হচ্ছে বেশি বিপজ্জনক। ঠিক আছে, ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক। আর 2 নম্বর হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এসি কারেন্ট আমরা ব্যবহার করবো না। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা ডিসি কারেন্ট ব্যবহার করবো, আর ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক, সেটা তোমরা জানো। বেশ, এর পরের দিন তোমাদের আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তেমন কিছু আর থাকলো না, শুধুমাত্র তোমাদের এই ছবি দুটো একটু একবার করে শুধু রিডিং করে নাও। আর এই দুটো জিনিস দুটো পেজ শুধু পড়ে এসো, এখান থেকে তেমন কোশ্চিন নেই। শুধুমাত্র দেখবে যে বর্তমান দিনে আমরা আগেকার দিনে কেমন তার ব্যবহার করতাম, ঠিক আছে, এখন কি তার ব্যবহার করি, সেই দুটো জিনিস একটু পড়ে এসো, একটু পড়ার তাহলে দেওয়া থাকলো। ঠিক আছে, যেমন লাইট তার যদি বলি, আগে লাল রং ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে বাদামি রঙের ব্যবহার করা হয়, এটা তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার নিউট্রাল কালার কথা যদি বলি, আগে কালো রঙের ব্যবহার করা হতো, এখন নীল রঙের ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কি তোমার এই জিনিসগুলো জেনে রাখতে হবে। আর্থ যেটা আমরা আর্থিং বলি, আগে হচ্ছে গ্রিন কালারের ব্যবহার করতো, এখন হলুদ কালারের ব্যবহার করা হচ্ছে।
বেশ, এই ৩ টে জিনিস জানা থাকলেই হবে। আর শুধুমাত্র ২ টো পেজ পড়তে বললাম। ওই ২ টো পেজ এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্র এই ২ টো জিনিস একটু পড়ে এসো। আর বৈদ্যুতিক মোটর এবং ডায়নামোর মধ্যে যেটা পার্থক্য সেটা একটু পড়ে এসো। ব্যাস, এরপরের দিন শুধুমাত্র আমরা এই কয়েকটা জিনিস যদি একটু অসুবিধা তাহলে বলে আমরা কি করব, এমসিকিউ কোশ্চেন গুলো করবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা আছে বলো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। সোমবার। হ্যাঁ, নেক্সট সোমবার পড়াবো তোমাদের। ঠিক আছে।